হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের হায়ার ম্যাথসের আরও একটা নতুন অধ্যায়ের প্লেলিস্টে। আজকে থেকে আমরা স্টার্ট করতেছি হায়ার ম্যাথসের সেকেন্ড পেপারের 10ম অধ্যায়, অর্থাৎ বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। এই চ্যাপ্টারটা দেখতেই পারতেছো, চ্যাপ্টারটার কিন্তু দুইটা সেগমেন্ট, বিস্তার পরিমাপ বা যেটাকে আমরা পরিসংখ্যান হিসেবে পড়ে আসছি এতদিন, আর হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনাও কিন্তু আমরা এসএসসি পর্যন্ত পড়ে আসছি, যদিও আজকের এক ক্লাসেই মনে হবে যে এসএসসির পুরো সেগমেন্টটা মনে হয় আমরা একবারে কভার করে ফেলছি। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাইয়া বইয়ে তো 10.1-এ বিস্তার পরিমাপ, 10.2-এ হচ্ছে সম্ভাবনা। আমি চাচ্ছি সম্ভাবনা সেগমেন্টটা দিয়ে আগে শুরু করতে, নাহলে হবে কি একটা নতুন চ্যাপ্টার পড়ার যে উদ্দীপনাটা সেটা থাকবে না, তোমাদেরও বোরিং লাগবে, আমারও পড়াইতে খুব একটা ইন্টারেস্ট ফিল হবে না। বাট সম্ভাবনা পার্টটা হচ্ছে ইন্টারেস্টিং। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে তুমি যদি 2020 সাল বা এর আগের বছরের প্রশ্নগুলো দেখো, যেহেতু এতদিন শর্ট সিলেবাস ছিল, চ্যাপ্টারটা ছিল না আমাদের, সম্ভাবনা যে সেগমেন্টটা সেখান থেকে 70 থেকে 80% কোয়েশ্চেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বেশি কোয়েশ্চেন আসে। সো সম্ভাবনা সেগমেন্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তবে এর মানে আবার এই না যে তুমি বিস্তার পরিমাপ পড়বা না, কারণ বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে যে একটা সিকিউ আসবে, হায়ার ম্যাথসের সেকেন্ড পেপারে যে খ বিভাগ, সেখানে কিন্তু 4টা অধ্যায় আছে, কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আর এই অধ্যায়টা বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। এখন 4টা অধ্যায় থেকে 4টা সিকিউ আসে। এই অধ্যায়ের সিকিউটায় 6 মার্ক চলে আসে সম্ভাবনা থেকে, ক নাম্বার, আর খ অথবা গ, মানে উদ্দীপক দুইটা থাকে। আর আরেকটা উদ্দীপক থেকে একটা 4 নাম্বারের প্রশ্ন চলে আসে হচ্ছে বিস্তার পরিমাপ থেকে। তো এই চ্যাপ্টারের যে সিকিউ সেটা দিতে হলে অবশ্যই ফুল চ্যাপ্টার পড়তে হবে, এমসিকিউর জন্য তো লাগবেই। সো হ্যাঁ, সম্ভাবনা পার্টটা বেশি ইম্পর্টেন্ট। বিস্তার পরিমাপে কারো খুব একটা প্যারা হবে না, বাট এটা পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এখন ভাইয়ার হচ্ছে সামনে বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষা, অন্য সময় যাই করি, টার্ম ফাইনালে তো পড়াশোনা করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি সম্ভাবনা যে পার্টটা, এটা আমার এক্সামের আগেই নেক্সট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কভার করে দিব। আর বিস্তার পরিমাপ পার্টটা আমি চাচ্ছি আমার এক্সামের পরে কভার করতে, যদি টাইম পাই তো স্টার্ট করবো, আদারওয়াইজ এক্সামের পরে চলে যাবে। সো তারপরও তোমরা সেপ্টেম্বর শেষ হতে হতেই মোটামুটি পুরো চ্যাপ্টারটাই পেয়ে যাচ্ছ। সো এতটুকু কমিটমেন্টই ভাইয়া করতে পারতেছি, এটা আই গেস তোমরা আমাকে অ্যালাউ করবা। আর প্রথম ক্লাস তো একটু কথাবার্তা বলে নিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা করবো কীভাবে। সম্ভাবনার ক্ষেত্রে আমরা টাইপ ভিত্তিকভাবে আগাবো, তাহলে কী হবে, পুরো চ্যাপ্টারটা তোমার কাছে কম্প্যাক্টভাবে গোছানো মনে হবে। নাহলে অনেক কিছুই মনে হয় সম্ভাবনার ক্ষেত্রে তুমি দেখবা রিপিটিটিভ সেম জিনিসই প্রত্যেকবার করতেছি, বাট টাইপ ওয়াইজ না থাকলে না জিনিসটা গোছানো থাকে না, তখন একটু মনে হয় যে পারতেছি না বা আমার কনসেপ্টের প্রবলেম। গোছানো থাকলে তুমি এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, তবে চ্যাপ্টারের শুরুর দিকে যেহেতু আমরা জাস্ট ওই বেসিক নলেজগুলো দেখবো, তোমরা এসএসসিতে যেগুলো পড়ে আসছো ওইগুলোই আমরা কিছুটা হলেও রিভিউ করব, এবং এই বেসিক কনসেপ্টগুলোর দরকার আছে। সামনে যখন আমরা ইন্টারের নতুন জিনিসগুলো বা ভাস্ট টপিকগুলো, নতুন নতুন টপিকগুলো পড়বো, সেটা পারার জন্য কিন্তু এই প্রাইমারি আইডিয়াগুলো ক্লিয়ার থাকতে হবে। তো যেহেতু একটা প্লেলিস্ট ভাইয়া তৈরি করতেছি, আমি একদম ডেপথ থেকেই যাব, তোমরা ওই পার্টটা চাইলে একটু স্পিড বাড়িয়ে দেখতে পারো। ঠিক আছে, যেমন আমরা কিছু ডেফিনেশন দেখবো, সংজ্ঞা টঙ্গা একটু বুঝতে হবে। তুমি দিন শেষে সংজ্ঞাগুলো মুখস্থ করো আর না করো, সেগুলো বুঝতে পারতে হবে, এবং আমি দেখবে একটার সাথে আরেকটা রিলেট করাই দিব, তোমার বুঝতে সুবিধা হবে। তো শুরুর দিকে কিছু বিভিন্ন টাইপের প্রবলেম থাকবে, বাট সেটা হচ্ছে জাস্ট সম্ভাবনার ক্যালকুলেশনটার সাথে অভ্যস্ত হওয়া, সম্ভাবনার ক্যালকুলেশন আমাদের জন্য অবভিয়াস করে ফেলা, সেটার জন্য। এরপর তো আমরা টাইপ ওয়াইজে যাচ্ছি। ঠিক আছে, অনেক কথাবার্তা বললাম, কোনো ক্লাসের আগে এত কথা বলছি কিনা জানি না। চলো আমরা স্টার্ট করে ফেলি। তো সবার আগে দেখো এখানে ছবি দেওয়া আছে আমাদের যে ডাইস ছক্কা নিক্ষেপ যে আমরা করি, এরপর আমাদের কার্ড। তোমরা কি কার্ড খেলা পারো? মানে অনেকেই তোমরা হয়তো অনেক ভালো কার্ড খেলো, আমি না ছোটোবেলা থেকে ওরকম কার্ড টার্ড খেলি নেই। তো আমার ফ্রেন্ডরা কয়েকদিন আগে শিখাইছে, অত ভালো পারি না। তবে এই চ্যাপ্টারের একটা পার্টিকুলার টাইপের ম্যাথ কিন্তু করতে হলে একটা ডেকে যে 52টা কার্ড থাকে, সেগুলো সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে। তুমি খেলা কম ভালো পারো বা অনেক ভালো পারো, ওই কার্ডের আইডিয়াটা, ওদের টাইপগুলো কীরকম হয় এটা জানতে হবে। ওইটুক ভাইয়া জানি, সো তোমাদের ম্যাথ করাতে পারবো, তোমরা কোনো একদিন ফ্রি টাইমে আমাকে শিখাই দিও আর কি। ঠিক আছে, একটা কয়েনের যেমন দুইটা সাইড থাকতে পারে, হেড অথবা টেইল। এখন সম্ভাবনা বা প্রবাবিলিটি কথাটার যে শাব্দিক অর্থ, সেখান থেকে কিন্তু সেন্স করা যায় যে সম্ভাবনা বা প্রবাবিলিটি জিনিসটা হচ্ছে এরকম যে একটা ঘটনা ঘটবে কি ঘটবে না, এটার একটা অনুমান বা ক্যালকুলেশন। এখন বিষয় হচ্ছে ম্যাথমেটিক্সে আমরা অনুমান করলে তো হবে না, ম্যাথমেটিক্সে আমাদের এক্স্যাক্ট ডেফিনেশন লাগবে, ইকুয়েশন বা ফর্মুলা লাগবে, যার মাধ্যমে আমি ক্যালকুলেশন করতে পারবো। সো এই বিষয়টা তুমি যদি একটু কয়েনের ক্ষেত্রে চিন্তা করো, অনেকটা সেন্স করা যায়। কীরকম, কয়েনের ক্ষেত্রে পসিবল আউটকাম কিন্তু দুইটা, হেড উঠবে অথবা টেল উঠবে। সো দুইটার মধ্যে যে কোনো একটা উঠবে, জিনিসটা কি 50-50 না? বা কোনো একটা ম্যাচ ধরো হচ্ছে ক্রিকেট ম্যাচ, দুইটা টিমের মধ্যে যে কোনো একটা টিম জিতবে, এটা কি 50% না? তাহলে তোমার পছন্দের টিম জেতার যে প্রবাবিলিটিটা, এটা কিন্তু অলমোস্ট 50%। দেখো আমরা এখনও সম্ভাবনার ডেফিনেশন পড়িনি, এখনও কিছু জানি না, তার আগেই কিন্তু জিনিসটা সেন্স করা যায় যে সম্ভাবনা হচ্ছে পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন টাইপের কিছু। আসলেই আমরা
ঠিকই ধরছি। খেয়াল করে দেখো সম্ভাবনার যে গাণিতিক সংজ্ঞা সেটা যদি আমরা খেয়াল করি, কোন একটা ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা হয় যে তোমার মোট যতগুলো আউটকাম আসতে পারে সেটার সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করব কাকে, আমরা যে ঘটনাটা চাচ্ছি আমাদের ফেভারেবল যে আউটকাম সেটার উপাদান সংখ্যা সেটা দিয়ে। মনে করো আমি ছক্কা নিক্ষেপ করতেছি, এখন আমি চাই যে জোর সংখ্যা উঠুক। এখন জোর সংখ্যা কয়টা আছে 1 থেকে 6 এর মধ্যে? 3টা। মোট পসিবল আউটকাম কয়টা? 6টা। তাহলে এক্ষেত্রে যে প্রবাবিলিটি সেটা কিন্তু 50%। কেন? 3/6 করে দেখো হাফ আসবে, হাফ লেখা যে কথা 50% তাই কথা। এবং দেখো ছক্কা নিক্ষেপে কিন্তু জোর আর বিজোর আসতে পারে, দুইটাই কিন্তু 50-50, তিনটা তিনটা করে আছে। সো এই সংখ্যাটা যে নতুন কিছু রকেট সায়েন্স এরকম একেবারেই না, যে আমাদের ফেভারেবল যে আউটকাম সেটা কতটুকু আসতেছে কিসের রেসপেক্টে, মোট যে আউটকাম আসতে পারে যতগুলো পসিবল আউটকাম আছে সেগুলোর রেসপেক্টে। আশা করি বুঝছো। এই সংজ্ঞাটার সাথে দেখো এভাবেও একটু আমরা অভ্যস্ত হতে পারি। ফর এক্সাম্পল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ হইতেছে, এখন ওই ম্যাচে কে জিততে পারে? হয় ব্রাজিল জিতলো, না হয় আর্জেন্টিনা জিতলো, অর ম্যাচটা কিন্তু ড্র হইতে পারে, রাইট? এখন ধরলাম এটা কোনো ফ্রেন্ডলি ম্যাচ বা কোনো নকআউট গেম না, বেসিক্যালি গ্রুপ স্টেজ বা ফ্রেন্ডলি ম্যাচ, তাহলে ড্র হইতে পারে। আমি চাই যে ম্যাচটা ড্র হোক, কারো মধ্যে ঝগড়া টগড়া চাই না, আমি চাই ম্যাচটা ড্র হোক। তাহলে এটাকে এভাবে লিখতে পারো যে ম্যাচটা ড্র হওয়ার যে প্রবাবিলিটি পি অফ ডি, প্রবাবিলিটি অফ ড্র হওয়া, সেটা কি হবে? উপরে বসবে আমার যে ফেভারেবল আউটকাম সেটার উপাদান সংখ্যা। আমি কি আউটকাম চাই বলো তো? আমার উদ্দেশ্য কি? ম্যাচটা ড্র হোক। এটা কি 3টা আউটকামের মধ্যে একটা আউটকাম না? তাহলে এটা উপরে কত বসবে? 1 ডিভাইডেড বাই মোট যতগুলো আউটকাম আসতে পারে পসিবল, সেটা কিন্তু 3টা। তুমি যদি পার্সেন্টেজ নিতা দেখবা 33.33% এরকম কিছুই চলে আসতো। সো এই হলো আমাদের সম্ভাবনার বেসিক ইকুয়েশন বা গাণিতিক সংজ্ঞা। এটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য দেখো ছোট্টবেলার কিছু আমরা ম্যাথ করতে পারি। যেমন একটা ধরো ব্যাগের মধ্যে কিছু মার্বেল আছে, যেখানে মার্বেলের কালারগুলো বলে দেওয়া, 6টা হচ্ছে ব্ল্যাক কালারের, 5টা হচ্ছে আমাদের রেড কালারের, আর 8টা হচ্ছে সাদা কালারের। এখন এখান থেকে আমাদের বের করতে বলছে যে একটা মার্বেল তুমি উঠাবা দৈবভাবে, মানে হচ্ছে র্যান্ডমলি তুমি উঠাবা সেখান থেকে, তাহলে মার্বেলটার কালার কি হবে, সরি কালার যে রেড হবে সেটার প্রবাবিলিটি কি? তাহলে আমরা বলতেছি প্রবাবিলিটি অফ রেড, তাই না? তাহলে এটা কি হবে? আমার টোটাল কি কি আউটকাম আসতে পারে? 8টা আসতে পারে সাদা, 5টা লাল, 6টা কালো। টোটাল কাউন্ট কত বলো তো? 19টা। সবগুলো যোগ করে দাও, যোগ করলে দেখো মোট ফলাফল সংখ্যা হচ্ছে 19। তার মধ্যে আমি যেটা চাই রেড আসুক সেটার জন্য কিন্তু অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে 5টা। দ্যাট মিনস লাল বল বা লাল মার্বেল ওঠার সম্ভাবনা হচ্ছে এইটা। সেকেন্ডটা দেখো কি বলছে, বলছে কালো নয়। একটু বলো তো, যদি কালো না উঠে তার মানে কি কি আসতে পারে? তার মানে সাদাও আসতে পারে আবার লালও আসতে পারে। তাহলে এবার যদি আমি বলি আমার ফেভারেবল আউটকাম সেটা কিন্তু বোথ সাদা এবং কি লাল। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করি মাঝে মাঝে, যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক, তার উপর একটা বার দিই। এই বার দিয়ে বোঝানো হয়, ধরো যখন লিখছি আর মানে হচ্ছে লাল ওঠার সম্ভাবনা, আর এর উপর একটা ড্যাশ দিলে বা আর বার দিলে সেটা দিয়ে বোঝানো হয় যে আর না ওঠার সম্ভাবনা। পুরো ঘটনা আর কি, সামনে আমরা পুরো ঘটনা দেখব। ঠিক আছে, এটা কি হবে দেখো, 5 আর 8 এই দুইটাই এখন অনুকূল। তাহলে অনুকূল উপাদান সংখ্যা কিন্তু 13টা, আর মোট পসিবল যে আউটকাম সেটা হচ্ছে 19টা। আশা করি এই বেসিক ক্যালকুলেশন আমরা করতে পারবো। যেমন দেখো আরেকটা কোয়েশ্চেন আছে, বলছে যে তিনি যুগান্তর পত্রিকা পড়েন, একজন ব্যক্তিকে তুমি দৈবভাবে বা র্যান্ডমলি নির্বাচন করছো, যুগান্তর পরে এটার সম্ভাবনা কত? এখন তোমাকে বলে দেওয়া যে একটা তুমি জরিপ করছো যেখানে দেখা গেছে 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, আর 52 জন হচ্ছে যুগান্তর পরে। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ যুগান্তর সেটা কি হবে? মোট কয়জন ব্যক্তি আছে বা মোট ফলাফল সংখ্যা কি? 65 যোগ 40 যোগ 45 যোগ 52, প্রত্যেককে নিয়ে। আর আমি চাই যে সে যুগান্তর পড়ুক, তাহলে যুগান্তর পরে এমন কয়জন আছে? 52 জন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার দেখো প্রথম আলো পড়ে না, পি অফ প্রথম আলো সেটার উপরে আমি বার দিছি, মানে প্রথম আলো পড়বে না। তার মানে কি নিচে তো আমার পসিবল যে মোট আউটকাম সেটা তো আগের মতোই, টোটাল যে ফলাফল সংখ্যা সেটা আমি লিখে দিলাম এই। আর এবার সে প্রথম আলো পড়ে না মানে কি, বাকি 3টা পড়তে পারে, এটা বাদ। এবার সে এই 40 জনে থাকতে পারে, অথবা এই 45-এ থাকতে পারে, অথবা এই 52-তে থাকতে পারে। তার মানে এবার অনুকূল যে ফলাফল সেটা কিন্তু অনেকগুলো, দেখো 40, এরপর হচ্ছে 45, এরপর হচ্ছে 52। সো আই গেস সম্ভাবনার বেসিক যে ইকুয়েশন এটার সাথে সবাই অভ্যস্ত হইতে পারছি। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন একটু দেখব। তোমাদের যাদের বোরিং লাগতেছে একটু স্পিড আপ করে দেখতে পারো, বাট এটা কিন্তু ধারণা থাকতে হবে। যেমন প্রথমে হচ্ছে দৈব পরীক্ষা। এই যে একটু আগে বলা হচ্ছিল যে র্যান্ডমলি নির্বাচন করা হয়েছে বা দৈবভাবে নির্বাচন করা হয়েছে, এটার মিনিং কি? দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এটার মিনিং হচ্ছে ধরো তুমি ছক্কা নিক্ষেপ করতেছো, এক্স্যাক্টলি কোনটা উঠবে এইবারে তুমি সেটা হয়তো জানো না,
বাট অ্যাটলিস্ট তুমি জানো কি কি আসতে পারে। এই এক্সপেরিমেন্টটাকে আমি বলতে পারি র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি কয়েন টস করলেও আমি হয়তো জানি না এবার হেড উঠবে নাকি টেল উঠবে, বাট জানি যে কি কি পসিবল আউটকাম হেড অথবা টেল, তাহলে কি কি ফলাফল আসতে পারে সেটা জানা, বাট এইবারে সুনির্দিষ্টভাবে কি আসবে সেটা আমি বলতে পারতেছি না। এরকম এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপর খুবই ইম্পর্টেন্ট নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হচ্ছে একটা সেট। কিসের সেট জানো? এই যে তোমার একটা ঘটনা ঘটলো বা একটা তুমি র্যান্ডম এক্সপেরিমেন্ট করলা, সেই এক্সপেরিমেন্টটাতে মোট যা যা ফলাফল আসতে পারে তাদেরকে নিয়ে বা ওই ফলাফলগুলো নিয়ে একটা সেট গঠন করলে আমরা পাই হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে তোমাকে যদি আমি বলি একটা ছক্কা নিক্ষেপ করা হচ্ছে, সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কি হবে? ধরো ডি দিয়ে প্রকাশ করলাম, ডাইস। ছক্কা নিক্ষেপ করা হলে কি কি ফলাফল আসতে পারে? 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, তাহলে এরা প্রত্যেকেই হবে আমাদের নমুনা ক্ষেত্রের এক একটা নমুনা বিন্দু। নমুনা বিন্দু জিনিসটা কি আসতেছি আর কি, এক একটা উপাদান হবে আর কি। আচ্ছা, এরপর যখন আমরা কয়েন টস করতেছি, ধরো সি দিয়ে করলাম আর কি, তখন হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে নমুনা ক্ষেত্র হচ্ছে একটা সেট, যেখানে ওই সেটের উপাদান হচ্ছে আমাদের দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্টে যতগুলা পসিবল আউটকাম আছে সেই প্রত্যেকটাই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্রের উপাদান। তাহলে নমুনা বিন্দু কি কিছুই না ভাই, এই নমুনা ক্ষেত্রে যে উপাদানগুলা এদের এক একটাকে বলে এক একটা নমুনা বিন্দু। মানে এই যে আমাদের ডাইসের যে নমুনা ক্ষেত্রটা, এই প্রত্যেকে হচ্ছে আমাদের এক একটা নমুনা বিন্দু, এক একটা উপাদান। একটা সেটের প্রত্যেকটা উপাদানকে আমরা এই ক্ষেত্রে এক একটা নমুনা বিন্দু বলতেছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর থেকে সহজ কিন্তু কিছু হতেই পারে না। এরপর দেখো ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট কিছুই না, দেখো আমরা এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম, করার পর একটা শর্ত দিয়ে দিই যে আমাদের অনুকূল একটা ফলাফল থাকে। ধরো আমি বললাম যে একটা ছক্কা আমি নিক্ষেপ করতেছি, সেই ছক্কাটা নিক্ষেপ করাতে সংখ্যাটা কেমন আসবে, সেটা কি জোর আসবে নাকি বিজোড় আসবে, এরকম কিছু যদি বলে দিচ্ছি, সংখ্যাটা ফর এক্সাম্পল 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা। এই যে 3 দ্বারা বিভাজ্য তুমি বলে দিলা, তাহলে কি কি ফলাফল আসতে পারে? 3 আর 6 আসতে তো পারে 1 থেকে 6 পর্যন্ত, বাট তোমার অনুকূল কি কি? 3 6, এটাই হচ্ছে একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে একটা ঘটনা কি? তোমার যে অনুকূল ফলাফল সেটা নিয়ে এক একটা ঘটনা তৈরি হচ্ছে। এই ঘটনা আবার দুই ধরনের। কি কি? একটা হলো সরল, একটা যৌগিক। সরলকে আমি এভাবে মনে রাখতাম যে ঘটনাটাতে যদি নমুনা বিন্দু একটা থাকে, ফর এক্সাম্পল আমি বললাম যে আমরা একটা ডাইস ছুঁড়ে মারছি, সেই ডাইসটা থেকে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। কি বললাম? 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার যে সম্ভাবনা সেটা বের করো। এই ক্ষেত্রে তোমার যে অনুকূল ফলাফল সেটা কি একমাত্র 6 না? তাহলে কয়টা নমুনা বিন্দু আছে বলো? খবরদার, অনেকে কিন্তু ভুল করে ফেলে, ভাইয়া নমুনা ক্ষেত্র কি এখানে শুধুমাত্র 6 হবে? টোটাল ঘটনার নমুনা ক্ষেত্র কিন্তু 6 না। এখানে কিসের নমুনা ক্ষেত্র আমি নিছি বলো? শুধুমাত্র আমাদের অনুকূল যে ঘটনা, সেটা ঘটনা বা ইভেন্টকে আমরা অনুকূল ঘটনা দিয়ে বুঝাই আর কি, অনুকূল ঘটনা দিয়ে সিগনিফাই করি। বুঝতে পারছি? তাহলে সরলের ক্ষেত্রে উপাদান দেখো একটাই থাকে, নমুনা বিন্দু একটাই থাকে। পসিবল আউটকাম, এক্ষেত্রে পসিবল আউটকাম বলতে আমার ফেভারেবল আউটকাম একটাই থাকে। বুঝছি? আর যৌগিক মানে কি? একের অধিক। ধর আমি বললাম 2 দ্বারা বিভাজ্য, তখন কি হবে? আমার 2 আসবে, 4 হবে, 6 হবে, জোর যে সংখ্যাগুলো সেটা হচ্ছে যৌগিক ঘটনা। সাধারণত আমরা বেশিরভাগই দেখবো যৌগিক ঘটনা, কিছু কিছু ক্ষেত্রে এরকম সরল ঘটনাও কিন্তু আসতে পারে। জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে সরল ঘটনার ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দু আসে কয়টা? একটা। নমুনা বিন্দু আসবে হচ্ছে একটা। এটা হলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর যৌগিক ঘটনাতে দেখো নমুনা বিন্দু কিন্তু একের থেকে বড়। এটা কিসের নমুনা বিন্দু? এটা কিন্তু অনুকূলগুলার কথা বলতেছি। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সমসম্ভাব্য ঘটনা বলি। দেখো কি বলছে, সমসম্ভাব্য ঘটনা বলি। ফর এক্সাম্পল আমি অনেকগুলা প্রবাবিলিটি এখন বের করব। একটা ছক্কা আমি নিক্ষেপ করছি, সেখান থেকে 1 ওঠার সম্ভাবনা বের করো, সেখান থেকে 2 ওঠার সম্ভাবনা বের করো, সেখান থেকে 3 ওঠার সম্ভাবনা বের করো, সেখান থেকে 4 ওঠার সম্ভাবনা বের করো, সেখান থেকে 5 ওঠার সম্ভাবনা বের করো, সেখান থেকে 6 ওঠার সম্ভাবনা বের করো। দেখবা প্রত্যেকেরই প্রবাবিলিটি 1/6 আসবে। কেন জানো? তুমি এখানে মোট পসিবল আউটকাম জানো 6টা, 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটাই আসতে পারে, বাট তুমি চাও এর মধ্যে যে কোনো একটা উঠুক, মানে 5 উঠুক বা 4 উঠুক, সেটা কিন্তু একটা। অনুকূল ফলাফল দেখো একটা, তাহলে 1/6 আসবে প্রত্যেকটা। তাহলে এই যে এক একটা ঘটনায়, এই 6টা ঘটনাকে আমি বলতে পারি সমসম্ভাব্য, কারণ এইখানে প্রত্যেকটা ঘটনাই হচ্ছে ইকুয়ালি লাইকলি যে ঘটতে পারে জিনিসটা। কারণ দেখো প্রত্যেকের প্রবাবিলিটি হচ্ছে বেসিক্যালি সেম। তুমি যদি কয়েন টসও করো, কয়েন টসের ক্ষেত্রে আমি যদি বলি প্রবাবিলিটি অফ হেড, সেটা আসবে হাফ। আমি যদি প্রবাবিলিটি অফ টেল বের করি, সেটাও আসবে হাফ। আমরা একটু আগে যে করলাম প্রবাবিলিটি অফ ব্রাজিল যে উইন করতেছে, সেটা আসছিল 1/3। প্রবাবিলিটি অফ আর্জেন্টিনা উইন করতেছে, সেটা আসতেছে 1/3। প্রবাবিলিটি অফ ম্যাচটা ড্র হচ্ছে, সেটাও আসতেছে 1/3। অ্যান্ড অনেকে মনে করে সমসম্ভাব্য মানে হচ্ছে 50%। না, সমসম্ভাব্য মানে 50% না। এই যে হেড টেলের ক্ষেত্রে
কয়েন টসের ক্ষেত্রে তোমার 50% আসতেছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে সবসময় 50% আসবে। জাস্ট ওই ঘটনাগুলোকে আমি সমসম্ভাব্য বলতেছি যাদের প্রবাবিলিটি সেম। এখন সেটা যদি 50% হয়ে সেম হয় এটাও হতে পারে, অন্যান্য কেসেও সেম হলে সেগুলোও হতে পারে। তাহলে সমসম্ভাব্য মানে কি, যেখানে প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা সেম বা একই। সহজ কিন্তু, বাট এটা বুঝতে পারলে এই পরেরটা বুঝতে পারবা, দেখে মনে হতে পারবে সম্পূর্ণ ঘটনা জিনিসটা আবার কি, এটা সংজ্ঞা দেখলে আসলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ঘটনা আসে হচ্ছে এই সমসম্ভাব্য ঘটনা থেকেই। ধরো আমরা এই যে ছক্কার ক্ষেত্রে এই 6টা ঘটনাকে কি বলতে পারি, সমসম্ভাব্য। এই 6টা ঘটনা নিয়ে আমি একটা সম্পূর্ণ ঘটনা পাবো। কেন, দেখো এই 6 ঘটনার বাহিরে কিছু কিন্তু উঠতে পারে না। অথবা তুমি ছক্কা নিক্ষেপ করলে এই 6টার মধ্যে যে কোনো একটা ঘটবেই, হয় 1 উঠবে, না হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 5, না হয় 6। মানে এই 6টা সমসম্ভাব্য ঘটনার মধ্যে যে কোনো একটা, কমপক্ষে একটা হলেও ঘটবে। টার্মটা দেখো এরকম, এই যে সমসম্ভাব্য যে ঘটনাগুলো তাদের মধ্যে কমপক্ষে একটা হলেও ঘটবে, তখন এই সবাইকে নিয়ে সামগ্রিকভাবে আমি বলতে পারি সেটা একটা সম্পূর্ণ ঘটনা। এটা হয়তো একটু কিছুটা ঘাটতি রয়ে যাবে তোমাদের বুঝতে, একটু পরে একটা উদাহরণে যাচ্ছি, তখন ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা পরের স্লাইডে যাই। এখানে দেখো বলা হয়েছে অনিশ্চিত ঘটনা। এটা আসলে অতটা ইম্পর্টেন্ট কিছু না। সাধারণত আমরা বেশিরভাগ যে সকল ম্যাথ করব ওইগুলোর যে প্রবাবিলিটি বের করব, মানে আমরা প্রবাবিলিটি বের করতেছি, মানে সেটা হচ্ছে একটা অনিশ্চিত ঘটনা, মানে সেটা ঘটবে কি ঘটবে না আমি আগে থেকে জানি না, আমি ক্যালকুলেট করতেছি। আর যদি এমন কিছু থাকে সেটা ঘটবেই, মানে সেটার প্রবাবিলিটি 100%, সেটা একদম নিশ্চিত। কোনো কিছু আছে যেটা ঘটবেই না, মানে প্রবাবিলিটি হচ্ছে 0%, যেটা হচ্ছে অসম্ভব। বাট বেশিরভাগ ঘটনাই হচ্ছে অনিশ্চিত, এটা আলাদা করে দেখার কিছু নেই। বাট পুরো ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এরকম, দেখো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, ধরো ফর এক্সাম্পল প্রবাবিলিটি অফ এ, আমি প্রকাশ করতেছি একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ, আমি বের করতে চাই সেই ঘটনা না ঘটার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ বার, মানে ওইটার কমপ্লিমেন্ট। আমি একটু আগে বলছিলাম না যে প্রবাবিলিটি অফ এ এটা দ্বারা বোঝায় এ ঘটার সম্ভাবনা, মানে নোটেশন আর কি। আর এর উপরে বার দেওয়া মানে হচ্ছে এটা ঘটবে না, এটা না ঘটার সম্ভাবনা। সেটা জানো কিভাবে ক্যালকুলেট করে, এটা কিছুই না, 1-এর থেকে বাদ দিয়ে দিব প্রবাবিলিটি অফ এ। পূরক দুইটা ঘটনার মধ্যে এরকম সম্পর্ক, এক থেকে আরেকটা বাদ দিলে আরেকটা বের হয়ে যায়। কেন জানো, একটা ঘটনা আর তার পূরক ঘটনা এই দুইটা মিলে সম্পূর্ণ ঘটনা পাওয়া যায়। কিরকম, ধরো ফর এক্সাম্পল আমি এরকম বললাম যে ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা উঠার সম্ভাবনা আর জোর সংখ্যা না উঠার সম্ভাবনা বের করে দেখো তো। জোর সংখ্যা ওঠার সম্ভাবনা দেখবা এক্স্যাক্টলি আসবে 3/6, মানে হাফ। তাহলে না ওঠার সম্ভাবনা কি হবে, 1 মাইনাস হাফ, সেটা উত্তর কি আসবে, হাফ। এবং বের করে দেখো যে জোর উঠতেছে না, মানে কি বিজোর, বিজোর ওঠার সম্ভাবনাও কিন্তু হাফ। তার মানে দুইটা ঘটনা, একটা হলো ঘটতেছে আর একটা হলো ঘটতেছে না, এই দুইটা মিলে যদি সম্পূর্ণ ঘটনা হয় তখন আমরা এইভাবে পুরো ঘটনা আকারে তাদেরকে লিখতে পারি। এটাও একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, আমি দেখাচ্ছি। যেমন তুমি একটু আগে করলা না, দেখো ফর এক্সাম্পল এই যে এটা কালো নয়, এই ম্যাথটা কিন্তু তুমি এভাবেও করতে পারতা। 2 নাম্বার, যে আমি প্রবাবিলিটি অফ ব্ল্যাক উঠবে না এটা চাচ্ছি, এভাবে বের করা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ ব্ল্যাক। মাত্র শিখে আসলাম পুরো ঘটনা কিরকম, 1 মাইনাস। চলো তো কালো ওঠার সম্ভাবনা দেখি, কালো কয়টা আছে, 6টা, অনুকূল ফলাফল, মোট ফলাফল কয়টা ছিল, 19টা। বিয়োগ করে দেখো 19 মাইনাস 6 আসবে 13/19। দেখো তো এক্স্যাক্টলি সেম কিনা। হ্যাঁ তুমি বলতে পারো ভাই এখানে একবারে হয়ে গেছে, কত টাইম লাগছে। আরে ভাই আমার তো এখন প্রসেস জেনে রাখতে হবে। তোমরা যারা বিন্যাস সমাবেশ চ্যাপ্টার পড়ছো এটা দেখার কথা যে সমাবেশের আমার অনেকগুলা কেস হয়ে গেছে, বাট এই পুরো ঘটনার কনসেপ্ট দিয়ে আমরা ওইটা এক লাইনে সলভ করে ফেলছি। জাস্ট এইটা বের করছি, 1 থেকে বাদ দিয়ে দিছি, 5-6টা কেস করা লাগে না। এই চ্যাপ্টারেও আমরা দেখবা সেটা ব্যবহার করব। পুরো ঘটনা যে কত পাওয়ারফুল সেটা আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রেও দেখব। বোঝা গেছে? আমরা পুরো ঘটনা সম্পর্কে আরেকটু দেখব, আসতেছি। কয়েকটা ম্যাথ প্রবলেম আমি দেখাচ্ছি, বিবিধ প্রবলেম, এটা দেখলে বুঝে যাবা। প্রথমে দেখো আলাদা করে একটু নিশ্চিত ঘটনা আর হচ্ছে অনিশ্চিত, বা এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা মানে যেটা হচ্ছে ঘটবেই, এটার প্রবাবিলিটি হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু 1 অথবা 100%, যে একদম ঘটবেই, সর্বোচ্চ প্রবাবিলিটি কিন্তু 1। আর যেটা অসম্ভব সেটা হচ্ছে ঘটবে না, মানে ওর প্রবাবিলিটি 0%। কীরকম, আমি ধরো ফর এক্সাম্পল বললাম যে ছক্কা নিক্ষেপ করছি, সেখান থেকে 1 থেকে 6-এর মধ্যে সংখ্যা আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই আসবে। বা আমি কয়েন নিক্ষেপ করতেছি, সেখান থেকে হেড অথবা টেল আসার সম্ভাবনা, এটাও তো 100%, তাই না? বাট আমি যদি বলি ছক্কা নিক্ষেপ করতেছি, সেখান থেকে 7-এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা, সেটা কিন্তু অসম্ভব ঘটনা। সো এইগুলো খুব একটা কঠিন কিছু না, বাট এই পার্টটা বুঝতে হবে যে নিশ্চিত হলে একদম 100% ঘটবে, আর যদি অসম্ভব হয় ঘটবেই না। তার মানে আমাদের যে কোনো নর্মাল প্রবাবিলিটি সেটা হচ্ছে 0-এর চেয়ে বড় বা
সমান এবং 1-এর চেয়ে ছোট বা এর সমান হতে পারে। এটাই হচ্ছে প্রবাবিলিটির যে রেঞ্জ সেটা। এবং এটা কোথায় যে লেখা উচিত জানো? এই যে অনিশ্চিত ঘটনা, ম্যাক্সিমাম ঘটনাই হচ্ছে আমাদের অনিশ্চিত। সেটা কি হবে? 0-এর চেয়ে বড় বা সমান আর 1-এর থেকে ছোট বা সমান। কারণ সর্বোচ্চ হইতে পারে হলো 1, কেন? এটা হলো একদম নিশ্চিত। আর সর্বনিম্ন হচ্ছে 0, কেন? এটা একদম অসম্ভব। আর মাঝখানে সকল ঘটনা থাকে, সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, সেটা হচ্ছে একদম অনিশ্চিত ঘটনা। আশা করি বুঝতে পারছি। এখন দেখো ওই যে পুরো ঘটনার কনসেপ্ট ছিল না, সেটা একটু বুঝে যাবে এখান থেকে, বা ওই যে সম্পূর্ণ ঘটনা বলতে একটা জিনিস ছিল, ওইটাও এখান থেকে একটু ক্লিয়ার হইতে পারবে। কি বলা আছে? একটা ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা বের করতে বলছে। কি বলো? যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে একটা ছক্কা নিক্ষেপে কি কি আসতেছে আমি একটু লিখে ফেলি, বেটার হবে। একটা ছক্কা নিক্ষেপে আমাদের 1 আসতেছে, 2, 3, 4, 5, 6। এখানে কোনটা কোনটা যৌগিক কোনটা কোনটা মৌলিক বলে ফেলো। প্রথমে মৌলিকগুলা বলি। 2, 3, 5 এগুলো সব আমাদের কি মৌলিক সংখ্যা। অনেকেরই মনে হচ্ছে ভাইয়া তাহলে মৌলিক 3টা যৌগিক 3টা, এটার করানোর কি আছে, তাই না? এই যে ভুল করে ফেলছো। 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না। যে ভুল করছো একটু কমেন্টে লিখো, আর ভুল হবে না ভাই। 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না, তাহলে বাকি দুইটা হচ্ছে যৌগিক সংখ্যা। খেয়াল করে দেখো, আমি যদি বলি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, এই দুইটা ঘটনা নিয়ে কি আমি সম্পূর্ণ ঘটনা পাচ্ছি না। কেন? 1 কিন্তু রিমেইনিং। তো সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে ওই যে ওইরকম ছিল যে অনেকগুলো ঘটনা আছে, তারা সমসম্ভাব্য, ওদেরকে একত্রে নিয়েই সম্পূর্ণ ঘটনাটা পাওয়া যায়। কেন? দেখো ওই যে 1 থেকে 6 আলাদা আলাদা করে প্রত্যেকটা সম্ভাবনা আমরা বের করছি, প্রত্যেকটা সমসম্ভাব্য ছিল। তুমি দেখো 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা ঘটবেই কিন্তু ছক্কা নিক্ষেপে, এর বাইরে কিছু আসবে না। বাট এখানে শুধু মৌলিক আর যৌগিক নিয়েই কিন্তু সব ঘটবে না, এর বাইরে 1ও আসতে পারে, 1 মৌলিকও না যৌগিকও না। তাহলে এখানে কিন্তু তোমাকে যদি দিত যে মৌলিক না হওয়ার সম্ভাবনা, সেটা মানে কিন্তু যৌগিক না। বুঝতেছি? তাহলে মৌলিক আর যৌগিক এই দুইটা মিলে কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ ঘটনা ইয়ে করতেছে না। তাহলে আমরা সম্পূর্ণ ঘটনাকে এভাবেও মনে রাখতে পারি যে আলাদা আলাদা কয়েকটা ঘটনা মিলে যদি আমার মোট যে ফলাফল আসতে পারে সেই নমুনা বিন্দুগুলো ধারণ করে, তাইলে সেই প্রত্যেকটা ঘটনাকে সামগ্রিকভাবে আমরা সম্পূর্ণ ঘটনা বলতে পারি। বাট দেখো এখানে একটা নমুনা বিন্দু বাদ রয়ে গেছে, তাই কিন্তু এটা সম্পূর্ণ ঘটনা ঘটতেছে না। আচ্ছা, তাহলে এই ম্যাথটা কি হবে? আমাদের বের করতে দিচ্ছে যৌগিক, আমাদের পসিবল আউটকাম কয়টা? 6টা, আর আমাদের ফেভারেবল হচ্ছে 2টা। তাহলে উত্তর আসবে কিন্তু 1/3। উত্তর বের করতে কোনো সমস্যা না, কনসেপ্টটা বুঝলাম আর কি। এই যে পরেরটা দেখো, বলছে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা। আগে আমাকে উত্তর দাও, এই কথাটার মিনিং কি যৌগিক? এই কথাটার মিনিং কি যৌগিক? যেমন ওই যে জোর না মানেই তো বিজোড়, যদি শূন্য না থাকে, ধরো শূন্য নাই, তাহলে জোর না মানেই কি? বিজোড়। এই ক্ষেত্রে বলো তো যে মৌলিক না, তাইলেই কি যৌগিক? না। ঝামেলা কি? 1 মৌলিকও না যৌগিকও না। কথাটা বুঝছি? তো আমাকে যদি বলে মৌলিক না হওয়ার সম্ভাবনা, আমরা এই যে এই কাজ করতে পারি যে প্রবাবিলিটি অফ প্রাইম নাম্বার, সেটা হবে প্রাইমের উপরে বার দিই যে প্রাইম না ওঠার সম্ভাবনা, তাহলে হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ প্রাইম। কি হবে? 1 মাইনাস প্রাইম কি কি ছিল? 3টা ছিল, 3/6, 1 মাইনাস হাফ, উত্তর হবে হাফ। অথবা তুমি তো জানো ভাই, মৌলিক যদি না ওঠে কি কি আসবে? 1 আসবে, 4 আসবে, 6 আসবে। 3টা হলো অনুকূল ফলাফল, ডিভাইডেড বাই 6 টোটাল ফলাফল, তাও আসবে হাফ। বুঝা গেল কি না বলো? কমপ্লিমেন্টারি ঘটনার আইডিয়াটা আই গেস মাথার মধ্যে চলে আসার কথা। ওকে, দুইটা এমনি ছোট ছোট প্রবলেম, খেয়াল করো। কই গেল? ও আচ্ছা, এটা আরেকটা। এটা হলো ছোট ক্লাসে একবার করাচ্ছিলাম, বুঝছো? ওখানে ঠিক এক্সপ্লেনেশন দিলাম, বুঝাইলাম, পরে কেন জানি অপশনটা ভুল মার্ক করছি, ওইটা নিয়ে ওই ভিডিওর কমেন্ট সেকশন ওটা একদম ভাষায় দিছে। হয়তো ওই ক্লাসেরই বাচ্চারা পরে যখন এইচএসসিতে উঠবে তখন ওরা দেখবে আর কি এই ক্লাসটাও। আচ্ছা দেখো, বলা হয়েছে হলো যে জুলাই মাসে সিলেট শহরে আমাদের 16 দিন বৃষ্টি হয়। আচ্ছা, এখন জুলাই মাস কেন দিছে? জুলাই মাস হচ্ছে 31 দিন, এটা বোঝার জন্য। এখন এই যে এই জায়গাটা যে একটা কথা বলছে যে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ভাই এই 12-র কোনো সিগনিফিকেন্সই নাই, এই 12-র কোনো মিনিংই নাই এই ম্যাথের জন্য। এটা তারা জাস্ট বুঝাইছে পার্টিকুলার একটা দিন, ওই দিনে বৃষ্টি হবে কি হবে না। তাহলে আমার প্রবাবিলিটি মানে কি? টোটাল যে আউটকাম, দিন কয়টা ছিল বলো? টোটাল 31টা, তার মধ্যে বৃষ্টি হইছে, কারণ আমার তো দরকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে বৃষ্টি হইছে এমন দিন হলো 16। তাহলে উত্তর কি হবে? 16/31 না, এই আর কি। তখন কেন জানি ভুলে 12/31 বসাই দিয়েছিলাম, না কি জানি বসাই দিয়েছিলাম, বুঝছো? এই আর কি। ঠিক আছে, পরে আরেকটা দেখি চলো। এখানে বলছে 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা, এটা আমরা এমনিই বের করে ফেলবো যে 40 সমান 1 গুণ 40 লেখা যায়। মানে তোমার বের করতে হবে কতগুলো গুণনীয়ক আছে, তাই না? এরপর 2 গুণ 20 হইতে পারে, এরপর 4 গুণ 10 হইতে পারে, 5 8 40 হইতে পারে। দেখো 8টা কিন্তু টোটাল গুণনীয়ক হচ্ছে 8টা আসতেছে। তাহলে অনুকূল ফলাফল 8, টোটাল ফলাফল হচ্ছে 40, 1 থেকে 40 পর্যন্ত। তাহলে 5 8 40, 1/5, এই যে 1/5, এটা উত্তর আসবে। পরেরটা দেখো বলছে
ক্রমিক নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা। আমরা কিন্তু জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বলো তো? 25টা না? এখন শুধু সেটা জানাই এনাফ না, কারণ দেখো তোমার 1 থেকে 40 পর্যন্ত লাগবে। তখন কি করবা? আমি এটা কোন ক্লাসে জানি শিখছিলাম, 7-এ না 8-এ, মনে পড়ে কিনা দাঁড়াও। 4 4 2 2 3 2 2 3 2 1 এমনই কিছু আসার কথা। মানে এটা হচ্ছে এরকম, দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত কতগুলো আছে মৌলিক সেটা আর কি। তাহলে আমাদের তো লাগবে ওর কি কি 1 থেকে 40 পর্যন্ত কয়টা? দেখো 4 4 8 2 10 2 12, মানে মৌলিক সংখ্যা আছে 12টা, মোট নাম্বার হলো 40টা। 4 দিয়ে ভাগ করে দাও, 3/10, এই আর কি। বোঝা গেল? একটু যোগ করে দেখো তো 25 হয় কিনা। আগে 10টা হয়েছে কিনা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ ঠিক আছে। 8 10 12 15 17 19 22 24 25, হ্যাঁ ঠিক আছে। ছোটোবেলায় শিখছি বাট এখনও মনে আছে, এই আর কি। সো এই প্রবলেমগুলো জাস্ট দেখাইছি একটু সম্ভাবনার সাথে ওই ইউজ টু হওয়া, আর যে ডেফিনেশনগুলো দেখলাম সেটার সাথে একটু ইউজ টু হওয়া। বাট এখন আমরা চ্যাপ্টারের মেইন যে ইম্পর্টেন্ট পার্ট সেখানে চলে যাচ্ছি। এখানে সবাই একটু ভালো মতো মনোযোগ দিও। কি বলা হয়েছে দেখো, বর্জনশীল ঘটনা। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ইংলিশে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। আগে সংজ্ঞা টঙ্গা দেখো না, আমি একটা সেট থিওরি দিয়ে আগে উদাহরণ দিই। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা ভেন চিত্র আমি ড্র করতেছি। এটার মধ্যে আমাদের দুইটা সেট আছে, এটা একটা সেট আর এটা হলো আরেকটা সেট। আমি চাইতেছি অন্য একটা কালার দিয়ে দিতে। এই তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, আর সামগ্রিকভাবে পুরো যে ইউনিভার্সাল সেটটা সেটা হচ্ছে এস দিয়ে প্রকাশ করছি। এখন উদাহরণটা হচ্ছে এরকম যে আমরা একটা ছক্কা নিক্ষেপ করছি। একটি ছক্কা নিক্ষেপে আমি বললাম দুইটা ঘটনা। নাম্বার 1 ঘটনাটা হচ্ছে জোর ওঠার সম্ভাবনা, মানে এটা হচ্ছে জোর উঠতেছে। আরেকটা হলো বিজোড় ওঠার সম্ভাবনা, মানে এটা হচ্ছে বিজোড় উঠতেছে। তো জোর যদি হয় তাহলে অনুকূল ফলাফলগুলো বা ফেভারেবল আউটকামগুলো কি কি? জোর উঠলে 2 4 6, আর বিজোড় উঠলে কি কি বলো? 1 3 5। দেখো তো এদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে? কোনো কমন নমুনা বিন্দু পাচ্ছি কিন্তু না। খেয়াল করে দেখো, কোনো কমন কিছু নাই। দ্যাট মিনস এরা নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করতেছে না। মানে আমি সেট থিওরি যদি বলি এন অফ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে 0, তখন এই দুইটা ঘটনাকে আমরা বলতে পারি পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ বা বর্জনশীল ঘটনা। এটাকে এইভাবে বলে, দেখো দুইটার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু যদি না থাকে, এটা হলো মেইন পার্ট। আশা করি বুঝতে পারছো। এবং এইভাবেও বলে যে দুইটা ঘটনা কোনোভাবেই একই সাথে ঘটা সম্ভব না। দেখো যদি জোর আসে তাহলে কিন্তু বিজোড় আসবে না, আবার বিজোড় আসলে জোর আসবে না। একটা ভালো এক্সাম্পল হইতে পারে। আশা করি বুঝছো। আমরা অ্যাকচুয়ালি সম্ভাবনার যে সংযোগ সূত্র সেটা শিখবো, তো তার জন্য এই দুটো ডেফিনেশন দেখতেছি। এরপর হচ্ছে মাত্র যেটা দেখলো তার উল্টা আর কি। এবার হচ্ছে অবর্জনশীল, মানে একটা ঘটলে আরেকটা ঘটে যাবে, মানে তাদের মধ্যে কমন পয়েন্ট থাকবে আর কি। তো এবারও যদি আমি একটু সেট থিওরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, সবার আগে হচ্ছে আমাদের এই যে ভেন চিত্র, সেই ভেন চিত্রের মধ্যে আমি দুইটা সেট নিয়ে নিচ্ছি। আমি দুই কালারের দিতে চাই। এটা ধরো একটা সেট, আর এইটা ধরো আরেকটা সেট। অন্য একটা কালার দিই, একটু সেন্ট্রাল হলে ভালো হইতো না? এই মোটামুটি হয়েছে ধরে নাও। আচ্ছা, এটা হলো আমাদের এ সেটটা, এটা হলো বি সেটটা, আর সামগ্রিক পুরো ইউনিভার্সাল সেটটা হচ্ছে এস। যেমন ধরো আমাদের এখানে কিন্তু এই দুইটা মিলেই ইউনিভার্সাল সেট হয়ে গেছে আমাদের এই পার্টিকুলার ইয়ের জন্য, এক্সাম্পলের জন্য, কারণ জোর বিজোড় মিলাই তো 6টা চলে আসছে। বাট মাঝে মাঝে তো এই দুইটার বাহিরে, এই দুইটা ঘটনার বাহিরেও কিছু থাকতে পারে, তাই না? তো এবার ধরো উদাহরণটা এরকম, আমরা একটা ছক্কাই নিক্ষেপ করতেছি, একটি ছক্কা নিক্ষেপ করতেছি। সেখান থেকে আমি এরকম দিলাম, নাম্বার 1 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, বা এটাকে জোরও বলা যায়, তো একই কথা, 2 দ্বারা বিভাজ্য। আর নাম্বার 2 ঘটনা হচ্ছে ফর এক্সাম্পল 3 দ্বারা বিভাজ্য। দুইটা ঘটনা, 2 দ্বারা বিভাজ্য বা জোর, যেটাই বলতে একই কথা ছিল, আর এটা হলো 3 দ্বারা বিভাজ্য। এই দুইটা ঘটনা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? না কিন্তু, কারণ খেয়াল করে দেখো 1 থেকে 6-এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য কি কি আছে? 2 4 6। আবার 3 দ্বারা বিভাজ্য কি কি আছে? 3 6। এই যে দেখো একটা সাধারণ বিন্দু কিন্তু চলে আসছে, একটা সাধারণ নমুনা বিন্দু কিন্তু চলে আসছে। এই যে দেখো দুইটার মধ্যে কিন্তু ইন্টারসেকশন করলে একটা অংশ পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এন অফ এ ইন্টারসেকশন বি সেটা কোনোভাবেই 0 হবে না, সেটা নট ইকুয়ালস টু 0 আর কি। এই পার্টটাই জাস্ট বোঝা লাগতো। কারণ খেয়াল করে দেখো, এমন সম্ভব না যে একটা ঘটলে আরেকটা ঘটবে না। যদি 2 দ্বারা বিভাজ্য ঘটে যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য, দেখো একটা এক্সাম্পল কিন্তু চলে আসতেছে।
বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না। সহজ দুইটা উদাহরণ কিন্তু। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের সম্ভাবনার যে সংযোগ সূত্র সেটা বের করতে চাই। সংযোগ সূত্র মানে কি? আমরা এইটা বের করতে চাই। দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আগে এটার মিনিংটা বুঝো। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে বাংলায় এভাবে বলে, এ অথবা বি। ধরো দুইটা ঘটনা আছে, একটা হলো এ আরেকটা হলো বি। এ অথবা বি ঘটার সম্ভাবনা, ঘটার সম্ভাবনা মিনিং কি? এও ঘটতে পারে, বিও ঘটতে পারে, অথবা এ আর বি দুইটা একই সাথেও ঘটতে পারে। এই সম্ভাবনাটা কত, এটা আমরা বের করতে চাই। একটা ফর্মুলা আছে, সেটা আমরা ওই সেট থিওরিরই হেল্প নিব। আমাদের ছোট্টবেলার যে সেট থিওরি সেটাই হেল্প নিব, এবং আমরা জেনারেল ভার্সনটা দেখব। তাহলে কি হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়ে যায় তখন কি ঘটবে সেটা আমরা এখান থেকে দাঁড় করাতে পারবো। তো সেই আগের মতো আমি নিচ্ছি, এটাকে চলো একটু অন্য কালার দিই। এই তাহলে আমাদের সামগ্রিক পুরো সেটের যতগুলো উপাদান সেটা হলো এস এর মধ্যে আছে, পুরোটার মধ্যে ইউনিভার্সাল সেট। এটা হলো এ সেট, এটা হলো বি সেট, আর ওদের মধ্যে ধরো ইন্টারসেক্টিং একটা পার্ট আছে আর কি। এখন আমরা সেট থিওরি থেকে কিন্তু অলরেডি জানি এন অফ এ ইউনিয়ন বি সেটা হলো এন অফ এ প্লাস এন অফ বি। এন মানে কি বলো? এন মানে কিন্তু উপাদান সংখ্যা। এ সেটে উপাদান সংখ্যা, বি সেটে উপাদান সংখ্যা। লাইন কি বেশি বাঁকা হয়ে গেছে? আচ্ছা থাক, এটা অ্যাডজাস্ট করে নিও। প্লাস এন অফ, সরি প্লাস কেন বলতেছি, এখান থেকে বাদ দিতে হয় এন অফ এ ইন্টারসেকশন বি। কারণ কি, তুমি যখন একবার এ নিছো আবার বি নিছো, এই যে কমন পোর্শনটা সেটা দুইবার চলে আসছে কিন্তু, তাই সেটা বাদ দিতে হয়েছে। আমার তো দরকার প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি ছিল মনে করে দেখো, উপরে থাকে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল সংখ্যা, আর নিচে থাকে মোট ফলাফল সংখ্যা, রাইট? আমি যদি উভয় পাশে আমাদের যে ইউনিভার্সাল সেট ছিল সেটা দিয়ে ভাগ করে দিই, ইউনিভার্সাল সেটে যে উপাদান সংখ্যা এন অফ এস সেটা দ্বারা ভাগ করে দিই, কোনো প্রবলেম হবে? উভয় পাশে তো একই জিনিস দ্বারা ভাগ করাই যায়। এই যে ভাগ করে দিলাম, এই যে ভাগ করে দিলাম, এই। তাহলে বলো তো এই যে পার্টটা এটা কি বোঝায়? এটা কি এরকম বোঝায় কিনা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি? অবশ্যই। কেন? উপরে হচ্ছে আমার এ ইউনিয়ন বি, এটার উপাদান সংখ্যা মানে অনুকূলটা, আর নিচে হচ্ছে টোটাল উপাদান সংখ্যা, মানে আমাদের সম্ভাবনা পেয়ে গেলাম। কার সম্ভাবনা? এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ। আর এটা হলো প্রবাবিলিটি অফ এ, এ ঘটার সম্ভাবনা। এটা হলো বি ঘটার সম্ভাবনা। আর বিয়োগ করতে হবে এ আর বি দুইটা একই সাথে ঘটার সম্ভাবনা, এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের সম্ভাবনার যে সংযোগ সূত্র সেটা বের করে ফেললাম। যে তোমার যদি কখনো ক্যালকুলেট করতে হয় এ অথবা বি ঘটার সম্ভাবনা, সেটা তুমি এভাবে করতে পারো, এ এর সম্ভাবনা বের করো, বি ঘটার সম্ভাবনা বের করো, দুইটা অ্যাড করে দিয়ে তাদের মধ্যে যদি কমন কিছু থাকে ওইটা একটু বাদ দিয়ে দিতে হবে, ওই প্রবাবিলিটিটা। এটার মিনিং কি? এটার মিনিং কি বুঝছো? একটু যদিও এটা পরের স্লাইডে আমরা লিখবই। এটার মিনিং হচ্ছে, আগেরটা যেমন ছিল এ অথবা বি, এটা হলো এ এবং বি একই সাথে ঘটার সম্ভাবনা, ঘটার সম্ভাবনা। যেমন জিনিসটা বুঝো, আমি যখন বলতেছি এ অথবা বি, তার মানে এ ঘটবে, না হয় বি, অথবা এ আর বি দুইটাই ঘটবে, বুঝতেছি? কিন্তু আমি যখন বলতেছি এ এবং বি ঘটার সম্ভাবনা, এবং তার মানে দুইটাই ঘটবে, এখানে কোনো অথবা নাই। শুধু এ হলেও হবে না, শুধু বি হলেও হবে না, এ আর বি একই সাথেই ঘটতে হবে, বুঝছো? ওই পার্টটা জাস্ট বাদ দিতে হয়। অ্যান্ড এই ফর্মুলাটারই আরেকটা ভার্সন চলে আসে, এটা কিন্তু জেনারেল ফর্ম। যদি এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় আর কি, ধরো এ ও বি বর্জনশীল ঘটনা, পরস্পর বর্জনশীল, তখন এই ফর্মুলাটাকে তুমি লিখতে পারো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সেটা ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি। আমি কি করি, এটা মনে রাখার দরকার কি? তুমি মেইনটা মনে রাখো, এটা তো এমনিই বের করতে পারবা, এটা তো মেইনটা থেকে এমনি বের করতে পারবা। বাট এটার কি ইজিয়ার যে যোগ করে দিলে কাজ হয়ে যাচ্ছে যখন কোনো কমন পয়েন্ট থাকতেছে না। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। মানে ধরো এরকম, তুমি চাও যে আমি ছক্কা নিক্ষেপ করতেছি, আর ওইদিকে ফর এক্সাম্পল কি বলা যায়, না এটা না তো, ওই যে ছক্কায় নিক্ষেপ করতেছিলাম, ছক্কা নিক্ষেপ করতেছিলাম, ওইখানে আমাদের এই যে উদাহরণ ছিল না, জোর আর বিজোড়। আমি যদি বলি জোর অথবা বিজোড় আসার সম্ভাবনা, কি হবে? জোরও আসতে পারে, বিজোড়ও আসতে পারে। আমি টেকনিক্যালি কিন্তু বলে দিচ্ছি যে সবগুলোই আসতে পারে, এটার সম্ভাবনা কিন্তু 100%। চিন্তা করে দেখো, আমরা আলাদা করে বের করি, জোরের সম্ভাবনা হাফ, বিজোড়ের সম্ভাবনা হাফ, যোগ করে দেখো 1 বা 100%। খেয়াল করছো? তো এই আর কি। আমরা এখন চলো দেখবো হচ্ছে গুণন যে সূত্র সেটা, অর্থাৎ গুণন সূত্র দেখার জন্য আমরা বের করতে চাই পি প্রবাবিলিটি অফ, দাঁড়ো একটা স্লাইড এক্সট্রা নিয়ে নিই, আমরা বের করতে চাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে একটু আগে যেটা বুঝাইলাম এ এবং বি দুইটা একই সাথে ঘটার সম্ভাবনা,
অর্থাৎ এটার মিনিং হচ্ছে এ এবং বি দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা, এবং তার মানেই হচ্ছে দুইটা একই সাথে ঘটবে আর কি। এখন গুণন সূত্রটা বুঝতে হলে আগে যেমন আমরা বর্জনশীল অবর্জনশীল দুটো জিনিস শিখলাম, এখানে হলো স্বাধীন বা অনির্ভরশীল এবং অধীন বা নির্ভরশীল এই দুইটা ঘটনা সম্পর্কে জানবো। সংখ্যা টঙ্কা কি আছে এইগুলো আপাতত ইগনোর করো। তোমাকে আমি বলতেছি, ধরো দুইটা উদাহরণ দিই। আমি একটি ছক্কা নিক্ষেপ করব, একটি ছক্কা নিক্ষেপ করব, আমি চাই সেখান থেকে জোর উঠুক। একটি ছক্কা নিক্ষেপে জোর উঠার সম্ভাবনা, ধরো এটা হলো আমার একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে একটি কয়েন আমি নিক্ষেপ করতেছি বা একটা মুদ্রা নিক্ষেপ করতেছি, সেই মুদ্রা নিক্ষেপে হেড আসার সম্ভাবনা। বলতো এরা কোনোভাবে একে অন্যের সাথে রিলেটেড? মানে ধরো আমার ছক্কায় জোর আসে নাই, বিজোর আসছে, সেটা কি কোনোভাবে মুদ্রাকে প্রভাবিত করতে পারে? এনি আইডিয়া? পারে না। কিন্তু এই দুইটা একে অন্যের ইন্ডিপেন্ডেন্ট, মানে বোঝাই যায় একে অন্যের উপর নির্ভর করে না। কারণ আমি ছক্কা যখন নির্ভর করবো সেটা কমপ্লিটলি আলাদা জিনিস, সেটার সাথে মুদ্রার কোনো কানেকশন নেই। তাহলে এই দুইটা ঘটনাকে আমি বলতে পারি পরস্পরের স্বাধীন, একটার উপর আরেকটা ডিপেন্ড করে না। আর আমি যদি নির্ভরটাতে যাই, ফর এক্সাম্পল আমি এরকম বললাম, কি নেওয়া যায়, 1 থেকে 50 পর্যন্ত আমাদের অনেকগুলো সংখ্যা আছে। এই সংখ্যা থেকে আমরা দৈবভাবে বা র্যান্ডমলি একটা সংখ্যা পিক করব। সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আরেকটা হলো 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, বা ধরো আমরা এইভাবে নেই 5 আর 7, 5 এটা নিলে হচ্ছে 7, 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এই দুইটা ঘটনা কি স্বাধীন? কি মনে হয় তোমার কাছে? এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আগেও যেমন ছিল, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, বা এ বি দিয়েও চিন্তা করতে পারো। এই দুইটা ঘটনা কি স্বাধীন? তুমি অলরেডি যদি জেনে যাও যে কেউ 5 দ্বারা বিভাজ্য বা এই কয়েকটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হওয়ার যে সম্ভাবনা সেটাকে ইনফ্লুয়েন্স করে ফেলবে, মানে ওর উপর ডিপেন্ডেন্ট। যদিও এই জিনিসগুলো না আন্দাজে বলা যায় না। যেমন আগেরটা কি হয়েছে, কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা ইভেন্ট, সো এটা বোঝাই যায় এরা একে অন্যের উপর নির্ভর করে না। বাট এই জিনিসটা আসলে সরাসরি বলা যায় না, এটা ম্যাথমেটিক্যালি করে দেখতে হবে। তো সেটা কীভাবে করবো আমি দেখাচ্ছি, বাট আপাতত তাহলে আমরা হাইপোথেটিক্যাল একটা উদাহরণ নিই। ফর এক্সাম্পল, তুমি তোমাদের স্কুলের সামনে কোনো একটা কম্পিটিশন আছে, ধরো গেম হবে, কোনো একটা ফুটবল ম্যাচ হবে, সেটার জন্য প্র্যাকটিস করছো, তারপর হলো ম্যাচে কেমন পারফরমেন্স করতেছো। দুইটা ঘটনা কিন্তু, একটা হলো প্র্যাকটিস করা আর একটা হচ্ছে কি পারফর্ম করা। তুমি কেমন পারফর্ম করবা সেটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। মানে এখানে আমি ম্যাথমেটিক্যাল কিছু বলি নেই, এটার সাথে রিলেটেড কিছু না, বাট ওই উদাহরণটা একটু চিন্তা করো। বা যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি পড়াশোনা যদি করো এক্সামের জন্য, তাহলে এক্সাম ভালো হবে। আর কেউ পড়াশোনা না করলে এক্সাম ভালো হবে না। মানে এই যে দুইটা জিনিস কানেক্টেড, একটার আউটকাম আর একটা এরকম না, তখন দুইটা ঘটনা কিন্তু আর স্বাধীন না, এরা একে অন্যের উপর নির্ভরশীল। কথাটা বুঝছিস? তো যদিও এই স্বাধীন হওয়া বা নির্ভরশীল হওয়া এই বিষয়টা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন না করে বলা যায় না, এবং এটাতে আমরা এখন যাচ্ছি। বাট যখন এরকম কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের দুটা ঘটনা, যে একটা আমি ছক্কা নিক্ষেপ করছি আর একটা হলো মুদ্রা নিক্ষেপ করছি, এইগুলো বলা যায়। ওই যে ছোটোবেলা তোমাদের এরকম দুইটা ঘটনা ছিল, এরকম টাইপের একটা ম্যাচ ছিল, দেখবা যে ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ, সেটা বাসে যাওয়ার সম্ভাবনা। এরপর ওদিকে আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছ, সেটা ধরো প্লেনে যাওয়ার সম্ভাবনা। ঢাকা থেকে চট্টগ্রাম তুমি কিসে যাচ্ছ বা কোন ওয়েতে যাচ্ছ, সেটা কোনোভাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়াকে ইনফ্লুয়েন্স করে না। অনেকে এরকম বলতে পারো, ভাইয়া আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইটে যাই, টাকা বেশি লেগে গেছে, তাহলে আমি পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার কম টাকা বা টাকা বাঁচানোর জন্য ওইভাবে যাবো আর কি। আপাতত বলতেছি এইসব চিন্তা ভাবনা করো না, মানে বেসিক সেন্সে চিন্তা করো। ম্যাথমেটিক্যালি যদি ভাবি যে আমার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া এটা একটা আলাদা ইভেন্ট, ওইদিকে চট্টগ্রাম থেকে আমার কক্সবাজার যাওয়া আলাদা ইভেন্ট, এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে না, এরকম আর কি। সো এই জিনিসটা বুঝতে পারবা যদি আমি এখন মেইন আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে আমাদের দুইটা নোটেশন শিখতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড। এটাকে এরকমভাবে বলে যে এ ঘটার সম্ভাবনা যখন বি অলরেডি ঘটে গেছে, বা এইভাবে বলতে পারি, ইংলিশেই লিখি, প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড। এটা কিন্তু আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মনোযোগ দিও। অলরেডি হ্যাপেন্ড, তার মানে কি বুঝলা? এই নোটেশনে আগে যে থাকে আমি তার সম্ভাবনা বের করতেছি, বার বা স্ল্যাশ যাই বলো, তার পরে যে থাকে
সেটা অলরেডি ঘটে গেছে। নোটেশনটা এরকম। তাহলে যদি এমন থাকতো প্রবাবিলিটি অফ বি তারপরে বার এ, এটাকে কি লিখতাম? তখন আমরা বের করতেছি প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি, অনেকজন টিচার ছিল বুঝছো, এটাকে বলতো সম্ভাবিলিটি। ওকে, প্রবাবিলিটি অফ বি ওয়েন এ অলরেডি হ্যাপেন্ড, স্ল্যাশের পরে দেখো কে আছে, এ, সে অলরেডি ঘটে গেছে। এই দুইটা নোটেশন চিনতে পারলা কিনা? এখন আমরা এই দুইটা বের করতে চাই, বুঝছো, এই দুইটা বের করতে চাই। তার জন্য আমি একটা উদাহরণ নিব, নিই। ফর এক্সাম্পল, আমাদের যে ছক্কা নিক্ষেপ, সেখানে কি কি আউটকাম আসতে পারে বলো? বা আমি ছক্কা নিক্ষেপে না যাই, এটা আরো বেটার হয়। ধরো 1 থেকে 7 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এদেরকে নিয়ে চিন্তা করি। 1 থেকে 7 পর্যন্ত এখানে আমাদের আছে 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে আমার পুরো যে নমুনা ক্ষেত্র সেটা, এরা আছে। এখন ধরো ফর এক্সাম্পল এ হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, এ সেট হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, মানে 2 4 আর হচ্ছে 6, আর বি সেট হচ্ছে 3 দ্বারা বিভাজ্যগুলো, মানে 3 আর হচ্ছে 6। তাহলে ভালো মতো বুঝো, এস দ্বারা হচ্ছে, এস হলো আমাদের পুরো নমুনা ক্ষেত্রটা, মানে কি কি প্রবাবল আউটকাম আমাদের আছে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোতে, সেটা আমি নিলাম। আর আমাদের এ সেট হচ্ছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা, বা এই ঘটনাটা হচ্ছে জোড় সংখ্যা আসা। তাহলে কি কি হইলো, 2 4 6। আর বি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসা, মানে হচ্ছে 3 আর 6। বোঝা গেছে? এখন আমি যদি তোমাকে বলি, এই জায়গাতে আমি তোমাকে বের করতে দিছি প্রবাবিলিটি অফ এ when B already happened, এটা বের করো। মানে তুমি অলরেডি জানো যে বি ঘটে গেছে, মানে এইখান থেকে আগে তুমি বি কে আলাদা করে ফেলছো, এই যে এখান থেকে আগে বি আলাদা করে ফেলছো। এখন তোমার কাছে কি আছে, এই যে 3 আর 6, এটার সাপেক্ষে আমি বলতেছি এর প্রবাবিলিটি বের করো যখন বি অলরেডি ঘটে গেছে। তাহলে বলো আমাদের সম্ভাবনা মানে কি? আমাদের সম্ভাবনা মানে হচ্ছে যে উপরে বসে অনুকূলটা, নিচে ভাগ করি টোটাল যে আউটকাম। এখন কিন্তু আর টোটাল আউটকাম পুরো এস না, জিনিসটা বুঝো। এখন আউটকাম হচ্ছে শুধু বি, টোটাল আউটকাম আসতে পারে কি কি 3 আর 6, মানে 2টা। তার মধ্যে থেকে এ আসার সম্ভাবনা, এ কি ছিল, যে আমার জোর আসবে, তাই না? এ কি ছিল, 2 দ্বারা বিভাজ্য বা জোর, জোর কিন্তু একমাত্র 6, তাহলে আসবে 1/2, হাফ। অনেকে হয়তো বুঝতে পারেনি, তাদেরকে চলো এইভাবে আরেকটু বলি। ধরো একটু মুছি, এই পার্টটা একটু ক্লিয়ার হওয়া লাগবে। তুমি আমাকে এইটা বুঝাও, এটার মিনিং কি, এটার অর্থটা কি? বি অলরেডি হ্যাপেন্ড, এই তথ্যটা তোমার জানা আছে, বি অলরেডি হ্যাপেন্ড। এখন এ ঘটার সম্ভাবনা, তাই না? এ ঘটার সম্ভাবনা, এটা আমাদের বের করতে বলছে। এটা মিনিং তো মাত্র বললামই, যে প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন। আলটিমেটলি কি এটাই বলতে চাচ্ছে না যে এ আর বি একই সাথে ঘটবে, দুইটার ইন্টারসেকশন? বুঝছো কি কথাটা কি বলতেছি? প্রবাবিলিটি অফ বি, সরি, এ আর বি একই সাথে ঘটার, সেটাই কিন্তু বোঝাচ্ছে। কেন, এটার মিনিং কি? প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড, তাহলে বি ঘটে গেছে, তুমিও চাচ্ছ এ ঘটুক, তার মানে এটার আলটিমেট যে কথাটা সেটা কিন্তু এটাই, পি অফ এ ইন্টারসেকশন বি, মানে দুইটা একই সাথে ঘটতেছে। এটা যদি তোমাকে আমি আলাদা করে বের করতে দিতাম, তুমি কি বলতে বলো তো? আলাদা করে বের করতে দিলে ভাইয়া দুইটার মধ্যে ইন্টারসেকশন, তার মানে অবশ্যই একটা উপাদানই আছে, কি সেটা? 6। তাহলে আমার অনুকূল আউটকাম হচ্ছে 1। টোটাল আউটকাম কয়টা দেখো, 7টা না? তাহলে উত্তর তোমার 1/7 আসতো কিনা, তুমি আমাকে বলো 1/7 আসতো কিনা? হ্যাঁ, কারণ আমি বলতেছি, আবার বুঝো, এটার মিনিং কি? প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড, তাহলে এটা আলটিমেটলি কি এটাতেই পৌঁছায় না যে বি ঘটে গেছে, আমি চাই এ ঘটুক, তার মানে কি এ আর বি একসাথে ঘটতেছে, আর দুইটা একই সাথে ঘটাকেই তো আমরা বলছিলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে দুইটা একই সাথে ঘটার সম্ভাবনা বা এ এবং বি ঘটার সম্ভাবনা। তাই মানে এই কথাটা আলটিমেটলি এটাকেই বোঝায়। তো চলো আমরা এই জায়গায় কিছু না করে এটা বের করি এখান থেকে, যে দুইটা একই সাথে ঘটতেছে, মানে কি ইন্টারসেকশন নিচ্ছি, আমার একই সাথে জোর আসতে হবে, একই সাথে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখান থেকেই তুমি দেখে বলো 3 দ্বারা বিভাজ্য কারা কারা আছে, 3 আছে 6 আছে, জোরও হইতে হবে, তাহলে 2 আছে 4 আছে 6 আছে, বলো কমন কোনটা আসলো, একমাত্র 6 না? তাহলে তোমার ফেভারেবল আউটকাম শুধু 6, মানে একটা ডিভাইডেড বাই টোটাল আউটকাম 7টা, উত্তর কত হইলো 1/7। ক্লিয়ার? বাট এটা কখন হইতো, যদি তুমি না জানো যে বি অলরেডি ঘটে গেছে, মানে একদম তুমি স্ক্র্যাচ থেকে করতেছো সরাসরি, এতদিন যেটা করতে ছোটবেলা থেকে। আর এখন আমরা পড়তেছি হচ্ছে শর্তাধীন সম্ভাবনা, মানে
আগে থেকে একটা এক্সট্রা শর্ত তোমাকে দেওয়া যে বি অলরেডি ঘটে গেছে। ফর এক্সাম্পল তোমার টিমের ম্যাচ চলতেছে, একদম ম্যাচের শুরুতে 50-50 কিন্তু চান্স যে তোমার টিমও জিততে পারে, অপোনেন্টও জিততে পারে। ধরো 15 মিনিট হয়ে গেছে, তোমার টিম 2-0 আপ আছে, এই সময় যদি আমি বলি কার ঘটার সম্ভাবনা বেশি, এখন কিন্তু আর বিষয়টা 50-50 থাকবে না, কারণ এখন জিনিসটা শর্তাধীন হয়ে গেছে। অলরেডি তোমার টিম 2 গোলে আগায় আছে, উল্টাও হইতে পারে তোমার টিম 2 গোলে ধরো পিছায় আছে, তখন কিন্তু আবার তোমার জেতার যে সম্ভাবনা সেটা কমে যাবে। বুঝতে পারি কি? তাহলে শর্তাধীন সম্ভাবনা এটা হচ্ছে কমপ্লিটলি তোমাদের জন্য নতুন একটা বিষয়, এটা আগে কখনো তোমরা পড়ে আসোনি। এটা হচ্ছে এরকম, যদি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা অন্য কোনো ঘটনার ইতিপূর্বে ঘটার বা না ঘটার উপর নির্ভর করে, তখন এটাই হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। কেন? আমার টিম যখন 0-0-তে ছিল তখন তার জেতার যে সম্ভাবনা, ও যদি 2-0 আপ থাকে বা 2-0 ডাউন থাকে, অবশ্যই পরবর্তী সম্ভাবনাটা ডিফারেন্ট হবে, সেম কখনো হবে না। কমন সেন্স কিন্তু তাই বলে, রাইট? তাহলে এবার চলো আমাদের যে এক্সাম্পলটা ছিল সেখানে আমরা যাই, আমাদের এক্সাম্পলটাতে যাই। আমি বলছি যে নর্মালি এটা বের করলে এটা আসে, বাট আমাদের যেটা বের করতে দিছে সেটা আলটিমেটলি এটাকে বোঝালেও আমরা অলরেডি জানি বি ঘটে গেছে, অলরেডি জানি বি ঘটে গেছে, তাহলে আমি এই 7টা থেকে কেন চেক করতে যাব বলো তো? আমরা কোত্থেকে চেক করতেছিলাম বলো? এই জায়গা থেকে এটা যখন বের করলাম কি করছি, এই 7টা থেকে দেখলাম আমার আউটপুট এই একটা, এই 6। বাট আমার কথা হলো ওরা তোমাকে ক্লু দিয়ে দিছে যে বি ঘটে গেছে, বি ট্রু, তাহলে তুমি কেন আবার পুরা নমুনা ক্ষেত্র দেখতে যাবা? তুমি তখন শুধু বি থেকে চেক করবা, অলরেডি তুমি জানো বি ঘটে গেছে, কষ্ট করে তো আর পুরা এস নেওয়ার দরকার নেই। বুঝছি? তার মানে তখন তুমি চেক করতেছো বি থেকে, তোমার পুরা মোট ফলাফল হলো তখন 2টা, মোট ফলাফল তখন জাস্ট 2টা। তার মানে এটা যখন ক্যালকুলেট করব নিচে আসবে মোট ফলাফল 2, তার মধ্যে তোমার অনুকূল ফলাফল হলো 6। কেন? আমার তো দরকার 2টাই যেন ঘটে, 2টাই ঘটতেছে শুধু 6-এর জন্য, তাহলে উপরে 1, তাহলে উত্তর আসবে হাফ। মিলায় দেখো, এটার মিনিংও কিন্তু ইন্টারসেকশন পি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার মিনিংও এটা, কিন্তু কেন 2টা ডিফারেন্ট আসলো? এটা জাস্ট তোমাকে অ্যাসিওরেন্স দিয়ে দেওয়া হয়েছে যে বি অলরেডি ঘটে গেছে। তুমি চাও কি এও ঘটুক বিও ঘটুক, তোমাকে কিছু বলি নাই। এই অবস্থায় 2টা একই সাথে ঘটার যে প্রবাবিলিটি, বি অলরেডি ঘটে গেছে তুমি জানো, ওই অবস্থায় অবশ্যই সম্ভাবনা বেড়ে যাবে না? আরে ভাই তোমার টিম 2 গোলে আগে আছে, এখন তোমার জেতার সম্ভাবনা বেড়ে যাবে না? বিষয়টা হচ্ছে এরকম। তো শর্তাধীন সম্ভাবনায় কি হয়, তোমার ইনিশিয়াল যে টোটাল ফলাফল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটার আগেরটা থাকে না। যদি একটু লক্ষ্য করো সেটা কোনটা আসে, নিচে কত বসছে জানো? এই বি এর যে নমুনা বিন্দু সেই সংখ্যাটা এসে বসছে। তার মানে আমরা একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি, খেয়াল করো, এখানে নিচে বসে হচ্ছে যে অলরেডি ঘটে গেছে, আমরা এখন চেক করব সেখান থেকে, তাহলে আমাদের মোট অনুকূল ফলাফল হচ্ছে এখন সেটা। আর উপরে কি বসতেছে? উপরে তো 2টার কমন অংশটাই বসতেছে, কমন মানে কি? এন অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেছে কি? তাহলে আমি তো প্রবাবিলিটি চাই, আমি তো সংখ্যা দিয়ে আমার কাজ হবে না। আমি বলতে পারবো ভাই সংখ্যা দিয়ে কেন লিখলেন? এই প্রবাবিলিটির ডেফিনেশন কি, ধর এটা বের করতেছি। ডেফিনেশনই তো উপরে হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যা, নিচে হচ্ছে মোট ফলাফল সংখ্যা। এখানে আমাদের মোট ফলাফল হলো 3 আর 6 2টা, তাই এন অফ বি দিছি। আর অনুকূল ফলাফল হচ্ছে এই 2টার ইন্টারসেকশন, তাই এন অফ ইন্টারসেকশন নিছি। তার মানে আমি যদি এখন উপরে আর নিচে টোটাল যেটা ছিল আমাদের ইউনিভার্সাল সেট সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিই, তাহলে এটাকে আমরা প্রবাবিলিটির মাধ্যমে প্রকাশ করতে পারবো। দেখো এন অফ এস দ্বারা ভাগ করে দিছি উপরে নিচে, তাহলে বলো উপরের রেশিওটাকে আমি কি বলতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নিচের অংশটাকে বলতে পারি প্রবাবিলিটি অফ বি। তার মানে আমরা দাঁড় করাইলাম ফাইনাল আনসার। অন্য একটা পেজে যে আই গেস লেখা উচিত আমাদের, এই পাশে যে এই লিখি, চলো এটাকে আমরা পিছনে নিয়ে আসি, এই পরে নিয়ে আসি, এখানে এনে লিখতে পারি যে আমাদের যদি বের করতে হয় প্রবাবিলিটি অফ এ যখন বি অলরেডি ঘটে গেছে, সেটা কি যে অলরেডি ঘটে গেছে, এখন আমাদের তার প্রবাবিলিটি দ্বারা ভাগ করতে হবে। আর উপরে বসবে হচ্ছে 2টার ইন্টারসেকশন, কারণ সেটাই তো আমার অনুকূল ফলাফল। দেখো মনে রাখবো কিভাবে? আমি মনে রাখতাম এভাবে, ভাই এটার মিনিং কি? এটার মিনিং কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বি, কারণ বি অলরেডি ঘটে গেছে, আমি চাই এও ঘটুক, তাহলে 2টা একই সাথে ঘটতেছি মানে কি? পি অফ এ ইন্টারসেকশন বি। বাট যেহেতু বি অলরেডি ঘটে গেছে, সে কারণে আমার এখন মোট ফলাফল শুধু পি অফ বি, আমার শুধু পুরো যে নমুনা বিন্দু, পুরো যে নমুনা ক্ষেত্র সেটা নেওয়ার দরকার নেই, কারণ উত্তরটা তো প্রবাবিলিটি অফ বি থেকেই আসবে। জিনিসটা বুঝছো? আর ওই যে অনুকূল কি ছিল, আমি তো ওইটাই বললাম যে এটার মিনিং হচ্ছে বি ঘটে গেছে এও ঘটবে, মানে অনুকূলটা তো এটাই, 2টার ইন্টারসেকশন। কথা কি বুঝছো? এটা যদি তুমি একটু সেট থিওরি দিয়েও চিন্তা করো তাইলেও দেখো রিলেট করা যায়। একটু সেট থিওরি দিয়েও আমরা যদি চিন্তা করি, ফর এক্সাম্পল এই হলো আমাদের 2টা সেট আছে, কালার দিয়ে আমি আলাদা আলাদা,
এটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট, যদিও আমরা সামনে এটা নিয়ে আরও আলোচনা করব, বাট এখনও স্টিল একটু বোঝার চেষ্টা কর। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের এ সেট, এই যে এটা হলো এ সেট, এটা হলো বি সেট। আমি তোমাকে নর্মালি যদি বের করতে দেই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটার মানে কি এন অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এন অফ এস। এটা কি সবাই বুঝি কিনা? কেন? দুইটার ইন্টারসেকশন মানে কি ভাই, কমন যে পার্টটা সেটা। বাট এটা তো অনুকূল ফলাফল, এটা তো সম্ভাবনা না। সম্ভাবনা কি? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। মোট ফলাফল তো আবার পুরো সেটটা। দেখো পুরা সেটের সাপেক্ষে এই জায়গাটা কিন্তু সামান্য অল্প, বুঝো আবার পুরা সেটের সাপেক্ষে, পুরা নমুনা ক্ষেত্রের সাপেক্ষে তোমার যে অনুকূলটা সেটা দেখো অল্প। তাহলে এই সম্ভাবনাটা যা আসবে, আমি যদি তোমাকে এবার বের করতে দেই প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড, তখন আর কেন তুমি পুরোটা যাবা? তখন তুমি চাবা কি ভাই, আমার তো উত্তর আলটিমেটলি এই যে এইটাই অনুকূল, সরি উত্তর না, তোমার বলা উচিত ভাই অনুকূল তো এবারও এইটা, বাট এখন বি অলরেডি ঘটে গেছে, তাহলে আমি কেন পুরা নমুনা ক্ষেত্রে যাব? আমি এক কাজ করি, বি ঘটে গেছে তাহলে বি এর মধ্যেই দেখি, পুরো বি এর মধ্যে তোমার অনুকূল ফলাফল হচ্ছে এইটুক। তাহলে আগে বলো পুরা যে এস তার মধ্যে এইটুক যে কথা, এখন শুধু বি এর মধ্যে এইটুক কি তোমার প্রবাবিলিটিটা কি বাড়ায় দিবে না? এবং সেটাই কিন্তু হওয়ার কথা। তোমার টিম আগে 0-0-তে ছিল, তখন যে প্রবাবিলিটি ম্যাচটা জেতার, তোমার টিম 2 নিলে আপ থাকলে ম্যাচটা জেতার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে যায়। বলো বুঝতে পারলাম কিনা? তাহলে এটাই বুঝতে হয় যে অলরেডি ঘটে গেছে, তার মানে আমরা এখন তার মধ্যেই চেক করব, সেই হচ্ছে এখন আমাদের মোট ফলাফল সংখ্যা। আমাদের আর পুরা এস দেখার দরকার নেই, বুঝছে? দেখো অনুকূল কিন্তু এখানেও চেঞ্জ হয়নি, অনুকূল এখানেও সেম, এন অফ এ ইন্টারসেকশন বি। চেঞ্জ হয়ে যায় হচ্ছে নিচে মোট যে ফলাফল সেটা, এন অফ বি। দুইটার মধ্যে কানেকশন বুঝছি কিনা? আমরা চাই যে প্রবাবিলিটি দিয়ে লিখতে, তাই আবার এন অফ এস দ্বারা উপরে নিচে ভাগ করে দিছি, তাই এইটা লেখা যায়। তাহলে যে উল্টাটা করতে দেয়, প্রবাবিলিটি অফ বি যখন এ অলরেডি ঘটে গেছে, এটার মানেও কিন্তু দেখো এ ঘটে গেছে বি ঘটে গেছে, মানে আলটিমেটলি অনুকূল কিন্তু এই যে সেম জিনিসটাই, বাট এবার এ অলরেডি ঘটে গেছে, তাহলে কেন পুরা এস দেখতে যাবা? শুধু এ সেটটা নিব, শুধু এ সেটের মধ্যে দেখবো আমার যে উত্তরটা দরকার সেটা করতে, দেখো সেটার কিন্তু প্রবাবিলিটি বেশি আসবে। বুঝাইতে পারলাম কিনা? অ্যান্ড আলটিমেটলি তো ফর্মুলা মনে রাখতে হবে, এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ যাবে কি দ্বারা? প্রবাবিলিটি অফ এ দ্বারা। মনে রাখতাম আমি কিভাবে, বি ঘটতেছে এ সরি বি ঘটে গেছে এ ঘটে গেছে, বি ঘটতে হবে বা এ ঘটতে হবে, মানে এ আর বি একই সাথে ঘটবে। তাহলে উপরে অনুকূল, অনুকূলটা কি? যে একই সাথে ঘটা মানে ইন্টারসেকশন, আর নিচে হলো মোট ফলাফল, যেহেতু এ ঘটে গেছে মোট ফলাফল তো এ, বি ঘটে গেছে মোট ফলাফল এখন বি। পুরা এসে কেন দেখবো? বলদ হইলো দেখবো। ধরো তুমি হলো দুইটা ক্লাসরুমে যাবা, একজন পার্টিকুলার স্টুডেন্টকে তোমার খুঁজতে দিছে, একটা ক্লাসরুম হলো ছেলেদের, একটা হলো মেয়েদের। টিচার বলেই দিছে ওই স্টুডেন্টটা মেয়ে, তুমি ছেলেদের ক্লাসে যা খুঁজবা? তোমার শুধু শুধু পুরা সেটে তো যাওয়ার দরকার নেই, তুমি অলরেডি জানো সেটা বিয়ের মধ্যে, দেখো বিয়ের মধ্যে একটু ফাইন্ড আউট করলেই তো হইলো। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা, এই আর কি। বুঝাইতে পারলাম? এখন এটার সাথে ওই যে আমাদের স্বাধীন ঘটনা আর কি বলে অধীন ঘটনা, সেটার সম্পর্ক কি? যদি ঘটনাটা এরকম স্বাধীন হয় তখন কি ঘটে জানো? খেয়াল করে দেখো, ধরলাম এটা এ, এটা হচ্ছে বি। আমি যদি তোমাকে বলি যে প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড, এটা কি হবে জানো? এ তো বি এর সাথে স্বাধীন বা বি এর সাথে স্বাধীন, মানে একে অন্যের উপর নির্ভরই করে না, মানে আমার বি ঘটে গেছে কি ঘটে নাই তার উপর এর কোনো নির্ভরতাই নাই, মানে এটার প্রবাবিলিটি হবে বেসিক্যালি প্রবাবিলিটি অফ এ। চিন্তা করে দেখো, স্বাধীন ঘটনার ক্ষেত্রে এমন ঘটে। অথবা আমি যদি বের করতে চাই প্রবাবিলিটি অফ বি ওয়েন এ অলরেডি হ্যাপেন্ড, এ ঘটে গেছে বাট এটা তো স্বাধীন, তাহলে বি এর উপর নির্ভরই করে না, দ্যাট মিনস এটা ঘটবে প্রবাবিলিটি অফ বি। বলো বুঝাইতে পারলাম কিনা? যদি স্বাধীন হয় তখন এই ঘটনা ঘটে। হ্যাঁ, এটা দিয়ে আমরা খুবই সুন্দর একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, খুবই সুন্দর একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি। আমরা মাত্র কি শিখলাম বলো? প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন, এটা সমান কি? প্রবাবিলিটি অফ অনুকূল ফলাফল মানেই হচ্ছে ইন্টারসেকশন, দুইটাই ঘটা লাগবে, ভাগ দিব বি অলরেডি ঘটে গেছে প্রবাবিলিটি অফ বি দ্বারা। এই তাহলে বলো তো আমি এখান থেকে লিখতে পারি কিনা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ওয়েন বি হ্যাপেন ইনটু প্রবাবিলিটি অফ বি। এই আবার এটা যদি লিখি তখন কি হবে? এটার মিনিং হতো অনুকূল ফলাফল হচ্ছে দুইটা একই সাথে ঘটবে মানে ইন্টারসেকশন, ডিভাইডেড বাই এ অলরেডি ঘটে গেছে মানে এ এর প্রবাবিলিটি দ্বারা ভাগ যাবে, ওর সাপেক্ষে চিন্তা করতেছ। তাহলে এখান থেকে যদি আমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করি, সেটা কি আসতেছে? প্রবাবিলিটি অফ বি when a happened into probability of a। এই দুইটা ইকুয়েশন যে দাঁড় করাইলাম, এটা করায় আমার লাভটা কি হলো? এটা করায় লাভটা হচ্ছে দুইটা ঘটনা যদি স্বাধীন হয়,
দুইটা ঘটনা যদি স্বাধীন হয়, এই পাশে যাই, আমাদের এ আর বি যদি স্বাধীন হয়, এ ও বি স্বাধীন ঘটনা হলে তখন বলো তো মাত্র কি শিখলাম, প্রবাবিলিটি অফ এ ওয়েন বি হ্যাপেন, এটা কিন্তু এ আর বি এর উপর ডিপেন্ডই করে না, ও জাস্ট এ হয়ে যাবে। আবার প্রবাবিলিটি অফ বি ওয়েন এ অলরেডি হ্যাপেন, এটাও কিন্তু সিম্পলি প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে। এই দুইটা লাইন তুমি এখানে রিপ্লেস করে দেখো তো কি আসবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটা সমান, এই জায়গাতে কত বসতেছে দেখছো, বি এর উপর নির্ভরই করে না, জাস্ট এ বসে যাবে। তার মানে প্রবাবিলিটি অফ এ ইনটু হলো প্রবাবিলিটি অফ বি, পরেরটাতেও বসায় দেখো একই আসবে। বি হলো এর উপর ডিপেন্ডই করে না, তাহলে এটা প্রবাবিলিটি অফ বি, তাহলে বি ইনটু এ। তাইলে দুইটা ঘটনার একই সাথে ঘটার যে সম্ভাবনা সেটা আমরা গুণ করতে পারি যখন তারা স্বাধীন। দেখো এটা হলো গুণন সূত্র, আর আমাদের সংযোগ বা যোগ সূত্র যেটা ছিল সেটাও কিন্তু এরকম, যে ঘটনা দুটো যদি বর্জনশীল হয় তখন ডিরেক্টলি যোগ করা যায়, আর বর্জনশীল না হলে কিন্তু আবার এই বিয়োগ করতে হয়। বাট এখানে আমাদের স্বাধীন না হলে বিয়োগও করার কোনো চান্স নাই, স্বাধীন না হলে এই ফর্মুলাই আসলে নাই, তখন হচ্ছে এইভাবে বের করতে হয় আর কি, তখন একটা একটার উপর নির্ভর করতেছে। একমাত্র স্বাধীন হইলে তখন আমরা এইভাবে লিখতে পারতেছি। বুঝছি? এখন তাহলে পরীক্ষা যদি আসে দুইটা আলাদা ঘটনা আছে, দুইটা একই সাথে ঘটতেছে, বা বাংলা কথায় এবং আছে, বাংলা কথায় এই যে এরকম এবং আছে, এখানে কি পয়েন্ট হচ্ছে এবং। ইউনিয়নের বেলায় কিন্তু কি পয়েন্টটা অথবা ছিল, ইউনিয়নের বেলায় কি আমি দাগাইছি, দাঁড়ো, ইউনিয়নের বেলায় কি পয়েন্টটা ছিল হচ্ছে অথবা। এই তখন থাকলে তুমি গুণ করবা কি করবা না, এটা ডিসিশন কিভাবে নিবা। তুমি ভাবতে পারো ভাইয়া আমি যেমন দেখে বুঝতে পারি ওরা বর্জনশীল অবর্জনশীল, স্বাধীনটাও দেখে বুঝবো, কখনো সম্ভব না, স্বাধীনটা কখনো দেখে সম্ভব না বলা। ইভেন স্বাধীন ঘটনার ডেফিনেশন কি জানো, দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা যদি তাদের গুণফলের সমান হয় তাহলে তারা স্বাধীন। মানে আমরা কি করতে চাইতেছি, আমরা চাইতেছি আমি স্বাধীন হলে গুণ করতে পারবো, বাট এটার ডেফিনেশন হচ্ছে গুণ করা গেলে তারা স্বাধীন। বিপদে তো পড়ে গেলাম, তাই না? এখন আমাদের পরীক্ষা অ্যাপ্লাইয়ের জন্য দেখো আমরা উল্টাটা খাটাবো, যখন স্বাধীন হচ্ছে তখন গুণ করা যাচ্ছে কেন, স্বাধীন হলে যে এইটা দেখা যায়। সো আমরা করব কি, পরীক্ষায় এটা চেক করব আমাদের ম্যাথের জন্য, আমি দেখাচ্ছি একটু পরে এক্সাম্পলে নিয়ে। আমরা এটা চেক করব যদি এমন ঘটে তার মানে তারা স্বাধীন, তাই তাদের গুণ করতে পারবো। মানে কি দেখো আমি করব কি, প্রবাবিলিটি অফ এ বের করবো যখন বি ঘটে গেছে, আবার প্রবাবিলিটি অফ এ বের করবো, দুটো সমান মানে কি এ বি এর উপর নির্ভরই করলো না, মানে স্বাধীন। বুঝছি? অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে এটা আসে, আমরা পড়বো ওইখান থেকে ওইটা, কারণ আমি তো চাই যে আমি গুণ করতে পারবো কি পারবো না। কথাটা বুঝছি কিনা আশা করি বুঝছি। আমরা এক্সাম্পলগুলোয় যাই, আরও ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। দেখো কিছু সহজ সহজ এক্সাম্পল আছে, যেমন আমরা ছক্কা নিক্ষেপ করছি, 4 আসার সম্ভাবনা, বলো 1 আসুক, 2 আসুক, 3 আসুক, 4 আসুক, 5 আসুক, 6 আসুক, যাই বলুক যে কোনো একটা আসতেছে, তাহলে প্রবাবিলিটি অফ 4 সেটা কি হবে, সিম্পলি অনুকূল ফলাফল 1, মোট ফলাফল 6। এগুলো জাস্ট তাড়াতাড়ি করে ফেলো। বিজোড় বা জোড় যাই বলুক, বিজোড় বা জোড়, ধরো অড নাম্বার, ওরা বলছে প্রবাবিলিটি অফ অড, সেটা কি হবে, বিজোড় আসতে পারে 6, 3টা, টোটাল হলো 6টা। এগুলো বাচ্চাদের জিনিস। 4 অথবা 4-এর বেশি, দেখো জটিল করো না, এই অথবা দিয়ে যোগ টোগ করবা এইসব চিন্তাই করো না, দরকারই নেই, এই চিন্তা কেন করবা। 4 অথবা 4-এর বেশি মানে কি কি বলো তো, 4, 5, 6, সিম্পল একটা ম্যাথ, নমুনা বিন্দু দিয়ে ইজিলি দেখা যায় যে 3টা আসতে পারে, 6টা হলো মোট ফলাফল, এটাও আসবে হাফ, এটাও আসবে হাফ। বুঝছো? এগুলা স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপাতি। 5-এর কম মানে কি 1, 2, 3, 4, তাহলে সিম্পলি কি হবে, এই প্রবাবিলিটিটা আসবে হচ্ছে 4টা আসতে পারে 6টার মধ্যে, তার মানে 2/3। বুঝছি? এগুলো জাস্ট একটু ওয়ার্ম আপ করতেছে আর কি মেইন ম্যাথের জন্য। এই যে এই জায়গায় হলো মেইন ম্যাথ। তাও কি বলছে, 3 দ্বারা বিভাজিত এবং জোড় আসা, এবং দেখলাম না এখন গুণ করা যাবে কি যাবে না, গুণ করা যাবে কি যাবে না। এখন অনেকেই এক্সপ্লেনেশন দেয়, ভাই একটা সংখ্যা জোড় হইলেও 3 দ্বারা বিভাজ্য হইতে পারে, বিজোড় হইলেও হইতে পারে, তাহলে 3 দ্বারা বিভাজিত হবে কি হবে না সেটা জোড়ের উপর ডিপেন্ড করে না, এবং এটা দিয়ে ওরা বলে হ্যাঁ তার মানে এরা স্বাধীন, তাহলে গুণ করা যাবে। চলো তো আমরা ট্রাই করি, আমরা ট্রাই করে দেখি। আমরা কয় নাম্বার করতেছি বলো, 5 নাম্বার। 5-এ আমি প্রথমে করতেছি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা এভাবে লিখি যে ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই হচ্ছে 3, এটা সমান। চলো কি হবে, 3 দ্বারা বিভাজ্য কি কি আছে, 2টা আছে, তাহলে অনুকূল ফলাফল 2, মোট ফলাফল 6, কত আসছে 1/3। ওকে, দেন আছে কি বলো, জোড়, প্রবাবিলিটি অফ ইভেন, বলো তো ইভেন কত আসবে, ইভেন হলো আমাদের 3টা আছে, 2, 4, 6, তাহলে 3/6 কত আসলো। এখন এবং আছে মানে কি, আলটিমেট যে প্রবাবিলিটি সেটা হবে কি, ধরো এটা এ এটা বি, দুইটার ইন্টারসেকশন, সেটা জাস্ট হবে ওই দুইটার কি গুণফল। ধরো তুমি শিখে আসছো দুইটা স্বাধীন হইলে জাস্ট গুণফল, ধরো আমি এভাবে লিখলাম এটা এ এটা হলো বি, এভাবে লিখলাম আর কি, দুইটার গুণফল করে দিলে কাজ শেষ। কত হবে, হাফ
ইন্টু হলো 1/3 সমান কত 1/6। এখন আমার তো চেক করতে হবে উত্তরটা হয়েছে কিনা। এই ম্যাথগুলো করার বেস্ট ওয়ে হচ্ছে নমুনা ক্ষেত্র। বেস্ট ওয়ে নমুনা ক্ষেত্র। বলো কি কি আসতে পারে? আসতে পারে হচ্ছে 1 2 3 4 5 6। আমাদের এ কি বলো তো? এ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, মানে হলো 3 আর 6। বি কি বলো তো? বি হচ্ছে জোর, মানে 2 4 6। দেখো কোনটা কমন আছে নমুনা ক্ষেত্রতে তাকায় দেখো, একমাত্র 6টা কমন আছে। তার মানে আউটপুট হলো একটা, অনুকূল ফলাফল হলো একটা, মোট ফলাফল 6টা। তাহলে আনসার আসবে 1/6। এভাবে করাটা হলো বেস্ট। তাহলে মিলায় দেখলাম হ্যাঁ, তাহলে ওই যে ভাইয়া যে এক্সপ্লেনেশনটা দিছে যে এরা একে অন্যের উপর নির্ভর করে না, এটা সত্য, এরা স্বাধীন, মিলে গেছে। এই সেম ম্যাথ আমি করব। আমি তোমার ধরো দিয়ে দিলাম 1 থেকে 7 পর্যন্ত। আমি কি দিছি বলো? 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা দিছি। তখন বের করে দেখো, নমুনা ক্ষেত্র দিয়ে করি আসো। কি হবে? 1 2 3 4 5 6 7 নিলাম। আমরা চলে এ বের করি। এ জানি কি ছিল? 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 আর 6। এরপরে বি বের করি। বি কি ছিল? জোর। জোর কি? 2 4 6। বলো তো এখানে অনুকূলটা কোনটা? দেখাই যাচ্ছে আমাদের কমন যে পার্টটা 6। এই যে তার মানে একটা আসতেছে। উত্তর কি হবে তাহলে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 1/7। চলো এখন আমাদের যে গুণের সূত্র সেটা অ্যাপ্লাই করি। প্রবাবিলিটি অফ এ, এ কত আসছে বলো? 2টা, বাই হচ্ছে 6টা। এই পার্ট তো বুঝছি। প্রবাবিলিটি অফ বি, এটা কত আসছে দেখো? 3টা, সরি ভুল হয়েছে তো, বাই কি 6টা? এবার তো মোট 6টা না, 2টা আসছে, মোট কিন্তু 7টার মধ্যে, 7টার মধ্যে। তাহলে আমরা যে সূত্র পড়ছি যে এরা স্বাধীন, তাহলে কি করে দিব? গুণ করে দিব। এই যে গুণ করে দিলাম। কত আসবে? 2/7 ইন্টু 3/7। কত পাইলাম? 6/7। তাকায় দেখো, এটা কি কোনোভাবে মিলে? অ্যাকচুয়াল আনসার কি আসার কথা আর কি আসছে? তো তুমি যে ওই যে কথাটা বললা, এটা 3 দ্বারা বিভাজ্য হইলে সেটা জোর নাকি জোর না তার উপর নির্ভর করে না, এটা পুরোপুরি মানে কোনো কানেকশন নাই দুইটার মধ্যে। তুমি জাস্ট র্যান্ডমলি বলছো, একবার মিলে গেছে, অন্যবার মিলে নেই। এবং দেখবা সাধারণত ওই যে লসাগুটা মিলে যায়। 3 আর 2 লসাগু করলে কত হয়? 6 হয়। মানে লসাগু দ্বারা ওটা বিভাজ্য হলে মিলে যাবে। এটা একটা টেকনিক, মানে করতে করতে তুমিও দেখতে পারবে, বাট সবসময় কিন্তু মিলবে না। মানে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে নমুনা ক্ষেত্র দিয়ে করা। এই গুণ হবে কি হবে না, একই টাইপের ঘটনা, এটা বলা খুবই ডিফিকাল্ট। যদি এমন হইতো যে তুমি একদিকে ছক্কা নিক্ষেপ করতেছো একটা ঘটনা, আর একদিকে মুদ্রা নিক্ষেপ করতেছো আরেকটা ঘটনা, তখন ওই দুইটার মধ্যে করো, বুঝতেছি, তখন ওই দুইটার মধ্যে ইজিলি বোঝা যায় দুইটা স্বাধীন। বাট এভাবে কিন্তু বলা যায় না দুইটা স্বাধীন। তো ধরো তুমি চেক করতে চাও পরীক্ষায়, বুঝবা কিভাবে গুণ করা যাবে কি যাবে না, তখন কি করতে পারো? এই যে এই কাজটা করতে পারো। তখন এই কাজটা করতে পারো। আমি বলছিলাম না যে আমার যদি প্রবাবিলিটি অফ এ যখন বি ঘটে গেছে এটা পি অফ এ এর সমানই চলে আসে, তখন এরা স্বাধীন। ধরো তো চেক করে দেখি তো, চলো। প্রবাবিলিটি অফ এ যখন বি ঘটে গেছে, বলো কি হবে? প্রবাবিলিটি অফ এ যখন বি ঘটে গেছে, অনুকূলটা কি? আমি আগে ফর্মুলা লিখে দেখো। অনুকূল কেন এটা, আর ভাগ কেন করলাম এটা দিয়ে তুমি আমাকে বলবা। অনুকূল এটা কারণ খেয়াল করো, বি ঘটে গেছে, এও ঘটবে, তাহলে আমি চাই দুইটাই ঘটুক, তাহলে উপরেরটা অবশ্যই অনুকূল। যদিও এন দিয়ে লেখা উচিত অনুকূল সংখ্যা, বাট আমরা এস দিয়ে ভাগ করে পিপি দিয়ে লিখছি আর কি। তাহলে উপরেরটা এটাই অনুকূল, আমি শিওর। দেন নিচে কি আসছে? প্রবাবিলিটি অফ বি। বি মানে কি? বি দ্বারা কেন ভাগ গেল? কারণ বি অলরেডি ঘটে গেছে, আমার যেহেতু দুইটার কমন পার্ট লাগবে, আমি কেন পুরা এসে খুঁজবো? আমি বি এর মধ্যে খুঁজলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখন মোট ফলাফল কিন্তু বি, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ বি কত দেখো? প্রবাবিলিটি অফ বি দেখো আমরা বের করছিলাম, এই যে 3/7, নিচে বসবে 3/7। আর আগে থেকে দেখো এটা চেক করতে হলে তোমার উত্তর আগে বের করা লাগবে। তাহলে উত্তর যদি আমি বের করতেই পারি, তাহলে কেন যায় আবার ওই ভুলটা গুণ করে বের করব, আবার গুণ করব, তাই না? উত্তর যদি এখান থেকেই বের করতে পারি ডিরেক্টলি, তাহলে আবার কেন এই গুণ করে বের করতে চাবো, তাই না? এই হল কি লুপ হোলটা, বুঝো নাই? উত্তর দেখো 1/7, উত্তর হলো 1/7। মিলায় দেখো 7 7 কাটা 1/3 আসছে। আর প্রবাবিলিটি অফ এ দেখো 2/7। দুইটা কি কোনোভাবে মিললো? দুইটা কিন্তু মিলে নাই। তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলের দুইটা মিলে নাই, তাই এরা কিন্তু স্বাধীন না। আগেরটা দেখবা মিলে গেছে, তাই ওরা স্বাধীন। সো এই ভেজালে যাইওই না। আমার সাজেশন হচ্ছে অলওয়েজ নমুনা ক্ষেত্র দিয়ে করো, দেখো ইজিলি সলভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। কখন যাবো এই গুণের ক্ষেত্রে? যখন কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের দুটো ঘটনা হবে। দেখো এখানে একই ছক্কার মধ্যে দুইটা জিনিস, এগুলো আসলে গেস করা যায় না, বাট ওই যে একটা টেকনিক আছে যে এদের লসাগু কত বলো তো? মানে 2 জোর আসা মানে কিন্তু 2 দ্বারা বিভাজ্য, বুঝছো? 3 আর 2 এর লসাগু কত? 6। সো টোটাল নাম্বার যতগুলো আসতে পারে, মানে সর্বশেষ নাম্বারটা যদি এই লসাগু দ্বারা বিভাজ্য হয়, তাইলে দেখবা মিলে যায়, তখন গুণ করে মিলে যায়। যেমন দেখবা আমি 5 আর 7 দিয়ে করতে দিছি, 1 থেকে 35-এর মধ্যে করতে দিব, গুণ করে মিলে যাবে। কিন্তু 1 থেকে 50-এ করতে যাবা, মিলবে না, এই আর কি। বাট দরকার নাই, নমুনা বিন্দু দিয়ে করো, বেটার আর কি। তাহলে আই গেস বুঝতে পারছো। আমাদের তো আরেকটা স্লাইড লাগবে, কারণ এখনো অনেক ম্যাথ বাকি। আমি নিচের স্লাইডটায় চলে যাই। দেখো আজকের ক্লাসটা কিন্তু প্রচুর জিনিস ডিসকাশন করতেছি এই ইনসাইটসগুলো জাস্ট দেওয়ার জন্য,
এরপর আর এগুলো দিব না, এরপর জাস্ট আমরা টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাব। সো আজকের এই ক্লাসটা একটু দেখাটা গুরুত্বপূর্ণ, এই ইনসাইটগুলো বোঝা, নিজে নিজে এই চিন্তাগুলো করা, এগুলো আর কি আমরা যখন পড়তাম আমরা নিজেরা ভাবতাম, এখন তো তোমাদের সব স্পুন ফিট করে দিয়ে দেওয়া হয় আর কি। ওকে, এইটা দেখো করা যাবে। অথবার কথা বললে এখানে কোনো ঝামেলাই নেই, মানে অথবা বললে আমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে আর যাই হোক দুইটা তো যোগ করা যাবে, যদি তারা বর্জনশীল নাও হয় তাহলে ইন্টারসেকশনটা বাদ দিতে হবে, সমস্যা কি, মানে এই ফর্মুলা তো অ্যাপ্লাই করা যাবে অ্যাটলিস্ট। তাহলে আমরা কিন্তু এগুলো বের করে রাখছিলাম, কত কত জানি, ওই যে দেখো 1/3 হাফ, আর এটা কত জানি, ইন্টারসেকশন আসছিল 1/6, তাহলে হবে কি 1/2 যোগ হচ্ছে হাফ মাইনাস হলো 1/6, দেখছো ফর্মুলা দিয়ে করে দিলাম আর কি। তাহলে কি আসলো, 6 লসাগু 3 যোগ 2 মাইনাস হচ্ছে 1, তাহলে উত্তর আসবে কত, 4/6 মানে হচ্ছে 2/3। এটাও কিন্তু নমুনা বিন্দু দিয়ে করা যায়। কিভাবে, পুরো এস এর মধ্যে কি কি আছে বলো, 1 2 3 4 5 6, আমাকে বলছে 3 দ্বারা বিভাজ্য অথবা জোর, মানে দুইটার মধ্যে যে কোনো একটা হইলেই হলো। তো দেখো জোর কি কি আছে, 2 4 6, 3 দ্বারা বিভাজ্য কি কি আছে, এই যে এটা, আর তো কিছু না, তাহলে এই চারটা অনুকূল ডিভাইডেড বাই 6, ওই দেখো 4/6, দেখছো নমুনা বিন্দুতে যেটাই করো ইজি, কিন্তু এই ফর্মুলা কিচ্ছু লাগে না। ওকে, এরপর বলছে 4 দ্বারা বিভাজিত অথবা হচ্ছে বিজোড়, দেখো এটা কিন্তু বুঝাই যায় এরা হচ্ছে বর্জনশীল। তো এবার দেখো কিছু বিয়োগও দেওয়া লাগবে না, ডিরেক্টলি যোগ করে দিলেই হয়ে যাবে। বাট দরকার কি বলো তো, দরকার আছে কোনো, আমরা এখান থেকে চলো বলে দিই। 4 দ্বারা বিভাজ্য অথবা বলছে কি বিজোড়, তাহলে 4 দ্বারা বিভাজ্য এই একটাই আছে, বিজোড় আছে 1 3 5, এটাও কিন্তু সেম আনসারই আসবে, তাই না, এটাও সেম আনসারই আসবে। তুমি যদি করে দেখো, 4 দ্বারা বিভাজ্য কি হবে, পি অফ এ, 4 দ্বারা বিভাজ্য একটাই আছে 4, তাহলে 1/6। এরপর ধরো বিজোড় কয়টা আছে, 3টা, মানে 3/6, উত্তর কি আসবে কি লিখলাম 1/3। তাহলে তোমার যদি দুইটার ইউনিয়ন লাগে, যেহেতু এরা বর্জনশীল তাই যোগ করে দিলেই হয়েছে, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, চিন্তা করো এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, লিখতে পারো ওই যে ইন্টারসেকশন, পরে সেটা বিয়োগে 0 চলে আসবে, তাহলে জাস্ট এখানে বসবে কি 1/6 যোগ হলো 1/3, তাহলে সিম্পলি 6 উপর হলো 1 যোগ 2, ওই যে 3/6, এই মিলল না কেন, হাফ আসতেছে কেন, আমাদের উত্তর তো হাফ আসে নাই, নাকি আমি কিছু ভুল করছি, দাঁড়ো উপরে 2 আর 1, হ্যাঁ হাফই তো আসতেছে, দাঁড়ো মিলাই, আমাদের প্রবাবিলিটি অফ বি এটা হলো 3টা, এই যে এখানে ভুল লিখছি 3/6, এখানে হাফ হয়, বুঝো নাই, এখানে হাফ হয় আর কি, এই যোগ বিয়োগের ক্যালকুলেশনে যাওয়ারই দরকার নেই, আমি যেটা সাজেস্ট করি আর কি। তাহলে 6 1 যোগ হচ্ছে এখানে 3 যাবে, তাহলে ওই যে 4/6 বা 2/3 আসতেছি। বেটার হচ্ছে অলওয়েজ এগুলোর জন্য নমুনা ক্ষেত্র, জাস্ট দেখো অনুকূল কোনগুলা, ভাগ করে দাও মোট ফলাফল, ইজিলি আনসার শেষ। তবে ওই বেসিক যেটা আমি ক্লিয়ার করতে চাইছি ওইটা আই গেস হয়েছে সবার, আমাদের কি বলে সম্ভাবনার ক্ষেত্রে যোগের বিধি, সংযোগ বিধি যেটা, আর গুণন বিধি, দুইটাই সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা ফাইনাল একটা ম্যাথ দেখবো, এরপর আমরা একদম টাইপ ওয়াইজ প্রবলেমে চলে যেতে পারবো। খেয়াল করো এই যে 1 থেকে 50-এর মধ্যে আমাদের বলছে 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, বুঝাই যায়, দেখো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 থেকে 50-এ কয়টা আছে, 5 10 50 মানে 10টা আছে, তাহলে ইজিলি বলা যায় 5 দ্বারা যে ডিভিজিবল, 5 দ্বারা ডিভিজিবল, এত কিছু না লিখি না, ডিরেক্ট প্রবাবিলিটি বলে দিই, সেটা আসবে 10টা 50টার মধ্যে, তাহলে উত্তর কি 1/5, এই। আর 7 দ্বারা বিভাজিত যদি বলে তখন কি হবে, 7 সাথে 49, মানে এর ক্লোজেস্ট দেখবে কত যাইতে পারো, 7 সাথে 49, তাহলে 7টা আছে, তাহলে 7/50, এই তো, তাই না, 7 দ্বারা বিভাজিত হচ্ছে এটা। এই দেখো 5 এবং 7 দ্বারা বিপদে কিন্তু পড়ে যাবে, 5 এবং 7 দ্বারা বিপদে পড়ে যাবে, যে ভাই এরা কি স্বাধীন নাকি স্বাধীন না, সো এই গুণে যাবাই না, নমুনা ক্ষেত্র নাও, অথবা একটা বেটার ওয়ে আছে। এই কথাটা বলার মানে কি জানো, দুইটা সংখ্যা দ্বারা কেউ বিভাজ্য মানে হচ্ছে 5 ও 7-এর লসাগু দ্বারা বিভাজ্য, 5 ও 7-এর লসাগু দ্বারা বিভাজ্য। বলতো 5 আর 7-এর লসাগু কি, 35 না, 5 আর 7-এর লসাগু কিন্তু 35, দেখো বুঝাই যায় যে 35 দ্বারা বিভাজ্য সংখ্যা একটাই আছে, 35 নিজেই 1 থেকে 50-এর মধ্যে, তাহলে এই যে 3 নাম্বার সেটার উত্তর হবে একটা 50টার মধ্যে, তাহলে 1/50। সো এই গুণ টুন ওইসব ইয়াতে যাওয়ারই দরকার নেই, তুমি করেও দেখবা এরা কিন্তু স্বাধীন না, সো করা যাবে না। অথবা থাকলে কোনো টেনশন নেই, তুমি অলরেডি ইন্টারসেকশন বের করে ফেলছো, বলে এই যে 1/50 বের করলাম, এটাই কি পি অফ এ ইন্টারসেকশন বি না, তো যদি অথবাটাও বের করতে হয় তোমার ঝামেলা লাগতেছে, কি করবা, পি অফ এ ইউনিয়ন বি হবে সিম্পলি পি অফ এ যোগ পি অফ বি মাইনাস করে দিবা পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কি আসবে আমাদের, এ কত জানি, ওই যে বের করা
1/5, এ মানে কি ওই যে 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য 1/5 যোগ 7 দ্বারা বিভাজ্য কত দেখো, 7 দ্বারা বিভাজ্য হচ্ছে 7/50, এই মাইনাস হবে এটা মানে 1/50, এটাকে দেখো এইভাবে লিখি 10/50, ইজি হবে আর কি। তাহলে কয়টা আসে, 50-এর উপরে 17 মাইনাস 16, এই 16/50। দেখো বোঝা যায় যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 7টা, আর 5 দ্বারা আসছে কয়টা, 10টা, তাহলে 2টা দ্বারা বিভাজ্য 17টা হয়ে যায়। বাট ঝামেলা আছে, 35 তো 2টা দ্বারাই বিভাজ্য, এটা ডাবল কাউন্ট হলো না, তাহলে একটা বাদ দাও, তাহলে 16টা আসবে, 16/50। এমনি কিন্তু এগুলো বোঝা যায়। তারপরে জাস্ট ওই ইনসাইটটা দেওয়ার জন্য এটা হোমওয়ার্ক করে ফেলো, ওই যে শিখাইছি না 4 4 2 2 3 2 2 দিয়ে করে হলো। তাহলে দেখো কত আসে, 4 4 2 2, 4 4 8 2 10 2 12, এরপর 3 2 2 মানে 3 মানে 15টা, 1 থেকে 50 পর্যন্ত কিন্তু 15টা। তাহলে হোমওয়ার্ক আর কি করবা, 15/50, এই আর কি, আশা করি বুঝছো। এখন হচ্ছে আমরা একদম টাইপ ওয়াইজ ম্যাথ প্রবলেমগুলোয় চলে যাব। তোমাদের যে বেসিকগুলো আমার জানানোর ছিল আই গেস ক্লিয়ার। জাস্ট আমি চিন্তা করতেছি যে এই ক্লাস থেকে যাব নাকি একটা এক্সট্রা পর্ব নিব। দেখো তো, যেমন আমরা দেখো কয়েকটা টাইপ দেখবে, একবার হলো 3 বার মুদ্রা নিক্ষেপ, তারপরে এই টাইপের অনেকগুলো প্রবলেম করে 2 বার ছক্কা নিক্ষেপ, তারপরে ছক্কা মুদ্রা এগুলোর মিক্স আপ থাকবে। এক কাজ করি, যেহেতু লেকচারটা লেন্দি হয়ে গেছে, আমি চাইছিলাম আরও পড়াইতে, বাট ওই যে ইনসাইটগুলো ব্যাখ্যা করতে গিয়ে বেশি টান দিয়ে ফেলছি আর কি। সো হ্যাঁ, একটা লেকচার হয়তো সম্ভব নয়, আমার যা প্রেডিক্টেড ছিল তার থেকে একটু বেশি লেগে যাবে। বাট আজকে ক্লাসটা আমরা এখানেই এন্ড করি। নেক্সট ক্লাস থেকে বলতে গেলে আমরা টাইপ ভিত্তিকভাবে প্রবলেমগুলোয় যাব, এবং এই ক্লাসটা দরকার পুরো চ্যাপ্টারের বেসিক বিল্ডিংয়ের জন্য। আশা করি সব কিছু ক্লিয়ার হইতে পারছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।